FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল এবং আমার সাথে আছে মাসুম এবং শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ওয়েদারেও একটা চেঞ্জ এসছে। ইনফ্যাক্ট আপনারা যারা এর মধ্যে আজকে সকালে বাইরে বেরিয়েছেন বা রাতের বেলায় যারা বাইরে থেকে ফিরলেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওয়েদারের মধ্যে একটা আলাদা রকমের চেঞ্জ এসছে এবং এই সময় একটা অদ্ভুত ধরনের গন্ধ পাওয়া যায় ওয়েদারে, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ শীতকাল আর বেশি দূরে নয়। সেরকম একটা ব্যাপার কিন্তু আমরা সবসময় খেয়াল করছি কয়েকদিন ধরে ওয়েদার। এনিওয়েজ, আমরা আশা করছি যে আপনারা সবসময় ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আজকে ভূত এফএমে বেশ কিছু অদ্ভুত ঘটনা থাকবে। আমরা আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই ঘটনা শুনবো। কিছু ঘটনা দেশে, কিছু ঘটনা দেশের বাইরে, কিছু ঘটনা হয়তো আমরা আগের কিছু ঘটনার সাথে মিলিয়ে ফেলতেও পারি, আবার কিছু ঘটনা একেবারেই মেলানো যায় না, যে খুবই অদ্ভুত, একদম অন্যরকম লাগবে হয়তো শুনতে। কিছু ঘটনা দেখা যায় যে আমাদের সাথেও ঘটে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় সেটা তো ইগনোর করি। আমরা কখনো হয়তো খেয়ালও করি না যে এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঘটছে। আবার কিছু ঘটনা দেখা যাবে যে আমাদের সাথে কখনোই ঘটে না এবং আমরা চাইও না যে এরকম ঘটনা ঘটুক। যাই হোক, আপনারা যারা আমাদেরকে আজকে SMS পাঠাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান ইমেল অ্যাড্রেসটি বলছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং সেই ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে ইনভাইটেশন কল পাবেন। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে যদি আনফর্চুনেটলি কেউ আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন বা আপনার পছন্দের এপিসোডটি পুনরায় শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিও থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান বা যে এপিসোডটি শুনতে আপনার সবচাইতে বেশি ইচ্ছে করছে, চাইলে সেই এপিসোডটি আপনি আরো একবার শুনে ফেলতে পারেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, যেটা মাসুম এখন প্লে করছে। And Bhoot FM tune, এই টিউনটা আপনার নিজের করতে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার কোড নাম্বারটা মনে রাখতে হবে। and কোড নাম্বার ইজ 92125 এবং এটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। আর আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। তবে তার আগে যারা রেগুলার ঘটনা পাঠান এবং যারা এখনো ঘটনা পাঠাতে বসেছেন বা যারা আগামীতেও ঘটনা পাঠাবেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা SMS দিয়ে আমাদের সঙ্গে আছেন, জানিয়ে দিচ্ছেন, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আমি জানতে চাইবো আপনার নাম এবং কোথা থেকে এসেছেন। আমি শান্তনু, আমি পুর থেকে এসেছি। আপনার ম্যাক্সিমাম ঘটনাগুলো তো দেশের বাইরে ঘটেছে। দীর্ঘ একটা সময় আপনি দেশের বাইরে ছিলেন এবং সেই জায়গাগুলোতে আপনি আপনার ঘটনাগুলো, সেই জায়গাতে আপনার এক্সপিরিয়েন্স গুলো হয়েছে আর কি। সো কোথায় ঘটেছে ঘটনাগুলো? এটা আমার ঘটেছে লন্ডনের বাইরে আর কি। আচ্ছা, এটা লন্ডন থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যেতে লাগে আর কি। আচ্ছা, আমি খুবই মজা পেয়েছি, খুবই অদ্ভুত লেগেছে আপনার ঘটনাগুলো। সো আমরা ঘটনা শুনি। আচ্ছা, আমরা একটা রেস্টুরেন্টে খোঁজ পাই যে টেক ওয়ে অ্যান্ড রেস্টুরেন্ট, এটা লন্ডনের বাইরে। তো আমরা 2 বন্ধু মিলে আমরা চিন্তা করি যে আমরা এটা কেনার জন্য আমার উদ্দেশ্য রওনা দিয়ে আমরা গাড়িতে চলে যাচ্ছি। খুব অন্ধকার পরিবেশ রানওয়ে থেকে যাওয়ার সময় হঠাৎ করার সময় খরগোশ করে অনেক কিছু দেখা যায়। যাই হোক, অনেকক্ষণ 2 ঘন্টা কি 2.5 ঘন্টা আমরা গাড়ি ড্রাইভ করে ওইখানে আমরা পৌঁছানোর পরে তখন আমরা রেস্টুরেন্টটা ঠিক তখন তো ক্লোজ হয়ে গেছে, রাত 2 বাজে 2:30 বাজে। তো আমরা কি করলাম, 2 বন্ধু মিলে আমরা রেস্টুরেন্টের লুকটা দেখলাম ভিতর দিয়ে। ভিতর লুক দেখি একটা সাদা কাপড় যে কুটরালার মতো, তো ওটা পরে আছে। তা হয়তো ভাবলাম হয়তো এটা আমার হয়তো চোখের ভুল। 2 বন্ধু বললাম যে এটা কি দেখলাম, তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আবার ভালো করে তাকায় দেখলাম, দেখি একটু কাপড়টা নড়ছে। তখন ভয় পেলাম যে না, এটা সামথিং রং, কিছু একটা আছে। তো
আমরা রওনা দিলাম। বাবা বললেন না তাহলে এখানে থাকা যাবে না, পরে এটা আমরা মালিকের সাথে কথা বলবো। তো গাড়ি নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে তো হঠাৎ করে একটু আমাদের একটু মানে টয়লেট পেরোট পেশাব করার জন্য। তো আমরা বললাম যে তাহলে একটা ট্যাক্সি গাড়ি বুক করি, গাড়ি থেকে আমরা তাহলে করি। তো বলতেছে যে আমি বললাম যে না, এত অন্ধকার এরিয়া, এত ডার্ক এরিয়া এখানে করা ঠিক হবে না, তাহলে আমরা কোনো রেস্টুরেন্ট যদি পাই, আমার খোলা যদি থাকে সেই জায়গাটা খুঁজে বের করবো। তো যাই হোক, তো কিছুক্ষণ পর ড্রাইভ করার পরে একটা আলো দেখলাম, ডিস্কো ক্লাব আর কি, নাইট ক্লাব। তো ওখানে দেখার পরে ভাবলাম যে ঠিক আছে, এখানে অনুমতি নিয়ে তাহলে আমরা ভিতরে ঢোকা যায়। তো যখন আমরা যখন গেটের ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে তখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে ক্যান আই ইউজ দ্যাট হল প্লিজ। তখন বললো যে ইয়েস ইউ ক্যান, বাট ইটস আপ টু ইউ। তখন আমরা বললাম যে না ঠিক আছে, নর্মাল ব্যাপার। আমরা হেঁটে যাচ্ছিলাম, কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন আমার যে লোকগুলো ছিল সবাই আমাদের তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে সবাই একসাথে। হ্যাঁ, মনে হচ্ছে আমরা একটা কোনো ভিন্ন গ্রহের মানুষ, এরকম। যাই হোক, আমরা বললাম না তাকিয়ে আমরা সোজা চলে গেলাম করিডোর দিয়ে। করিডোর যখন আমরা টয়লেট করে যখন আমরা আসি, আসার পর যখন বেরোচ্ছি, বেরোর সময় দেখি সম্পূর্ণ অন্ধকার এবং একটা ছোট্ট একটা ক্যান্ডেল জ্বলছিল। জ্বলার পরে ঠিক একটা কোণা মনে, যেই মূর্তিটা আমরা দেখেছি ওই রেস্টুরেন্টে, অন্ধকার বলতে আপনি বোঝাচ্ছেন যে কেউ নাই, একজন কেউ ছিল না। যে একটা ছোট্ট একটা ক্যান্ডেলের মধ্যে হালকা দূরের থেকে জ্বলছিল আর কি। তো ওই আলোতে ওই সাদা যে আমরা যে রেস্টুরেন্ট যেটা দেখেছি, একজন মাথা কভার দেওয়া, তো ওই লোকটাকে আবার দেখতে পেলাম। দেখা খুব ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে তারপর দূরে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে খুব ভয়, যে বন্ধু ড্রাইভ করবে সে খুব ভয় কাঁপতেছিল, কি করা যায়। আমি বললাম নার্ভাস হওয়ার কিছু দরকার নেই, বিসমিল্লাহ করে স্টার্ট দাও। তো যাওয়ার পরে তখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্পে পাওয়ার পরে তখন জিজ্ঞেস করলাম যে এখানে একটা নাইট ক্লাব আছে। কারণ পেট্রোল পাম্পের লোকটা বললো যে এখানে নাইট ক্লাব পেলা কোত্থেকে, এখানে তো নাইট ক্লাব থাকার কথা। আমি বললাম না, আমরা তো একটু আগে আমরা একটু করে আসছি, টয়লেট ইউজ করে আসছি। বলতেছেন না, এটা অনেক আগে, সেটা তোমরা দেখেছো আর কি। তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে, অনেক আগে সামথিং হ্যাপেন, কিছু একটা হচ্ছে। তখন আমরা কি করলাম যে কিছু চিজ টিজ কিনে বা ড্রিঙ্কস কিনে আমরা গাড়িতে বসলাম। সবচেয়ে মজার জিনিস হচ্ছে গাড়িটা যখন যত স্পিডে বাড়াচ্ছি, গাড়িটার ভিতরে কেন জানি ভর করে আছে, যে না কেউ একজন আমাদের গাড়িতে বসেছে, গাড়ির স্পিড যত টানছে কিন্তু গাড়িটা চাচ্ছে না, আগাচ্ছে না। যাই হোক, পরে তখন যতটুকু সোনাটা পারা যায় করলাম। করার পরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে গাড়িটা যখন যাচ্ছে, এক সময় গাড়িটা হালকা হয়ে গেল, স্পিড পুরো বেড়ে যাচ্ছে। ঠিক দূরের মধ্যে দেখি ওই শ্যাডোটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেটাকে আপনি প্রথম রেস্টুরেন্টে দেখেছিলেন। ইভেন কি আমি যেখানে ভাবিয়ে দেখেছি সেই শ্যাডোটা ওখানে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম যে গাড়ি না থাকলে চালিয়ে যান, কোনো হর্ন না হয়ে যায়। তবে চলে আসি আমরা বাসায়। বাসা আসার পরে তো আমাদের দুজন প্রচন্ড জ্বর। আমার কাহিনীটা এটা। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে এর মধ্যে SMS ও করে ফেলেছেন। আমরা কিছু কিছু মানুষ আছেন সবসময় আমাদেরকে SMS দিয়ে আমাদের সঙ্গে আছেন, এটা জানিয়ে দেন। হাফিজ, ফারুক, তারেক তারা SMS করেছেন এবং SMS পড়তে অনুরোধ করেছেন, আমি SMS পড়ে ফেললাম। উবাইদুল্লাহ রায়হান আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন শরণ, আগারগাঁও থেকে, রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে আমাদের SMS করেছেন, নামটা লেখেননি। জাহিদ আমাদের SMS করেছেন এবং তিনি আমার সাথে রেগুলার থাকেন সেটা জানিয়েছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও লাবণী মাসুম এবং তারা বলছেন যে তারা ভয় পায় না, এটা তারা জানিয়েছেন আর কি। মোহাম্মদ আসিফ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন মিম, রাকিব, নাসির, ইয়াহিয়া, তারপরে ময়না এবং রাসেল ও সাবি। আমাদেরকে তারা সিরাজগঞ্জ থেকে SMS করেছেন। মিম, রাকিব, নাসির আমাদের, আচ্ছা এই SMS-টা পরপর দুইবার এসছে আর কি। নিম্মি আমাদের SMS করেছেন এবং তার কাছে ভালো লাগছে ভূত এফএম। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যারা SMS করতে চাচ্ছেন বা SMS করতে পারছেন না তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা বার্তা দিই না। আমাদের বাসা বাড়িতে হয়তো রেগুলার ঘটছে কিন্তু আমরা কোনো সময় আমরা সব সাথে ইগনোর করি।
অনেকে হয়তো খুব বেশি সিরিয়াস হয়ে গিয়ে ব্যবস্থা নেই যে এরকম ঘটনা যেন না ঘটে। সেরকমই কিছু ঘটনা ঘটেছে আমাদের আজকের এই লিসনারের সাথে। প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আমি মোহন, আমি আসছি রামপুরা বাংলাদেশ থেকে। তো আমার জীবনে কিছু ঘটনা প্রায় ঘটেছে আমার বাসায়, যা হয়তো আমি ওরকম ভাবে কখনোই এটাকে বড় ধরনের কোনো কিছু মনে করিনি, কিন্তু সবসময় এটাকে পজিটিভলি নিতাম আমি, যার কারণে কখনো কারোর সাথে কখনো আমি শেয়ার করিনি। তো এখন ভাবছিলাম যে সুযোগ হলে কখনো শেয়ার করব, ওরকম একটা সুযোগ চলে আসছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসছি। তো আমার জীবনের ঘটনাগুলি যেটা হচ্ছিল, আমি বিয়ে করেছি 2009 সালে। তো আমার হয়তো দুর্ভাগ্য যে বিয়ে করার পরও আমার ওয়াইফ সবসময় আমার সাথে থাকা বা আমার সাথে রাখাটা সম্ভব ছিল না, বিকজ সে পড়াশোনা করতো বা এখনো পড়াশোনা করে। তো আমি জব করি, প্লাস আমার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, যার কারণে বাসায় ওরকম ভাবে সবসময় থাকা হতো না। তাই আমার ওয়াইফ সবসময় বাসায় একা একা থাকতো বলে আমার নিজের কাছে খারাপ লাগতো। তো আমি আমার ওয়াইফকে যেটা বলতাম যে ঠিক আছে, তোমার পড়াশোনা তো আছেই, তোমার ক্লাস হচ্ছে, পড়াশোনা হচ্ছে, তুমি করতে পারো, যে আমার শ্বশুর বাড়ি আমার বাসার পাশেই। তো আমি বলতাম, ওকে প্রায় বলতাম যে তুমি তোমার বাপের বাসায় থাকো, মাঝে মধ্যে আমি যখন, যেহেতু আমি বাসায় সবসময় থাকি না, সুতরাং তুমি যেহেতু একা থাকতে হয়, তুমি তোমার বাপের বাসায় মাঝে মধ্যে থাকার চেষ্টা করো, অন্তত লনলি ফিল করবে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস আছে, পড়াশোনা আছে। তো ওরকম ভাবে আমার কথা মতো ওরও ইচ্ছা ছিল, ঠিক আছে ওইখানে গেলে হয়তো লনলি ফিল করবে না, যার কারণে ওইখানে থাকতো। তো প্রায় আমি বাসায় একা থাকতাম, রান্না বান্না করতো। আমার বুয়া ছিল, পার্মানেন্ট বুয়া ছিল, যদি পার্মানেন্ট সবসময় বাসায় থাকতো না, সে অনেকটা ছোট বুয়ার মতো ছিল ব্যাপারটা। প্রতিদিন এসে রান্না বান্না করতো, প্রতিদিন সবকিছুই, ঘরের যত ধরনের কাজ ছিল সবকিছুই বুয়া করতো। তো মেইনলি যে ঘটনাগুলি ঘটছিল সেটা হচ্ছে হলো যে একদিনের ব্যাপারটা হচ্ছে হলো যে আমি দুপুরবেলা, আমি অফিস ছিল না, বাসায় ছিলাম। দুপুরবেলা বুয়া আসছিল, বুয়া এসে রান্নাবান্না করছে, রান্নাবান্না করে বুয়া চলে গেছে দুপুরবেলা। আমি খাওয়া দাওয়া গোসল করে ডাইনিং টেবিলে বসলাম খাওয়ার জন্য। খেতে বসে ওই টেবিলের মধ্যে সবকিছু গোছানো ছিল, আমি প্লেট নিলাম, প্লেট নিয়ে ভাত নিলাম, ভাত নিয়ে ওই যেটা তরকারি ছিল ওইখানে 2 টুকরো মাছ রান্না করা ছিল। যেহেতু বাসায় অন্য কেউ ছিল না, আমি একাই ছিলাম, হয়তো আমি দুপুরবেলা 1 টুকরো মাছ খাবো আর রাত্রেবেলা আর 1 টুকরো খাবো, সেটাই ছিল। সাথে ডালটা ছিল ওরকম। তো আমি দুপুরবেলা 1 টুকরো মাছ খেয়ে ফেলেছি। খেয়ে সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে যাই। যেহেতু বাসায় কেউ ছিল না, চাবি ছিল আমার কাছেই, আমি একটা চাবি আমার কাছে, সেটা আমি সন্ধ্যার সময় যখন বের হয়ে যাই, আমি কনফার্ম যে আমি দুপুরবেলা মাছ খেয়েছিলাম, ভাত খেয়েছি, খেয়ে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে যাই এবং তালা মেরে যাই। রাত্র 10টার দিকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে টিভি দেখলাম। টিভি দেখে আমি খেতে বসলাম ডিনার করার জন্য, যেটা হয়। ওইখানে বসার পরে আমি ভাত নিলাম। ভাত নিয়ে যখন তরকারির বাটিটার যখন ঢাকনাটা তুললাম, অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি কনফার্ম যে আমি 2 টুকরো মাছ ছিল, বুয়া 2 টুকরো মাছই রান্না করছিল, ওইখান থেকে 1 টুকরো মাছ আমি দুপুরবেলা খেয়েছিলাম, এটা একদম 100% কনফার্ম। বাট আমি তরকারির বাটি উপরে ঢাকনা খুলে রেখি, ওইখানে সেম দুপুরবেলা যে 2 টুকরো মাছ ছিল, ওই 2 টুকরো মাছই ওইখানে আছে। আমি তো অবাক। তারপর নিজে চিন্তা করলাম ব্যাপারটা, আমি তো এরকম হওয়ার কথা না যে দুপুরবেলা খাইনি। আমি যদি দুপুরবেলা না খেতাম তাহলে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ 2 টুকরো মাছই বুয়া রান্না করছে, দুপুরবেলা তো আমি
দুপুরবেলা তো আমি খাইনি। তো এখন ব্যাপারটা হলো একদম কনফার্ম যে আমি তখন 2 টুকরো মাছই রাত্রেবেলা পেয়েছি এবং ওইখান থেকে 1 টুকরো মাছ খেয়েছি, খেয়ে আরেক টুকরো মাছ ফ্রিজে রেখে দিয়েছি, রেখে দিয়ে পরবর্তী দিন আমি ওই মাছটা আবার খেয়েছি। তো এখন ব্যাপারটা হলো যদিও বা ব্যাপারটা অদ্ভুত, আমি আসলে এটাকে অল টাইম পজিটিভলি নিয়েছি এবং এটাকে নিয়ে আমি নিজের মধ্যে ভয় পাওয়া, এই করা সেই করা, আমি ওই ধরনের তেমন কোনো রিয়েক্ট করি নেই, যেটা আমার কাছে আমি এটা পজিটিভলি নিয়েছি, পজিটিভলি ভেবেছি ব্যাপারটা। হ্যাঁ, এই ছিল আসলে আমার প্রথম ঘটনাটা যেটা আমার সাথে হয়েছে, যেটাকে আমি স্বাভাবিকভাবে। এবং এই বাসায় তো আরো অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা শুনি একটু, যে কি কি ঘটনা ঘটেছে এই বাসায় অনবরত প্রতিদিনই নতুন নতুন। আসলে আমার বাসায় যে ঘটনাগুলি ঘটছে সেটা প্রায় ঘটছে। হ্যাঁ, এই ধরনের ঘটনা মানে হরহামেশাই আমার সাথে হয়েছে, যেটাকে আমি কখনো নেগেটিভলি তেমন কোনো কিছু নিই। আমার কাছে মনে হয়েছে যে হইতেই পারে, এটা নিয়ে অস্বাভাবিক কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া বা ভয় পাওয়া, হায় হায় কি হলো, এই হলো সেই হলো, এই ধরনের কোনো কিছুই আমার মধ্যে। এবং এই ঘটনাগুলো আপনি যেটা বলেছেন বারবার করে, আমার খুব ভালো লাগছিল যখন আপনি বলছিলেন যে আসলে ঘটনাগুলো ঘটেছে এবং আমি নিজের চোখে দেখেছি, আর আমি কিন্তু পাগল না, আমার কোনো জিনিস ভুল হবে না। আমি যেটা বলতেছি 2 টুকরো মাছ ছিল, আমি দুপুরবেলা খেয়েছি, এরপরে সন্ধ্যার সময় এসে আমি আবার 2 টুকরো মাছ পেয়েছি। এখন এমন না যে আমার মাথা খারাপ বা আমি অসুস্থ কোনো মানুষ যে আমি একটাকে 2টা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার নিজের বাসায়, গ্রামের বাসার কথা বলছি আমি, বা হোম ডিস্ট্রিক্ট যেখানে, সেই জায়গায় প্লাস আপনি অফিস করেন এবং আপনার অফিসে বা অন্য কোনো জায়গায় এরকম কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, জাস্ট ওই বাসাটাতেই ঘটছে, যে বাসাটাতে আমি দীর্ঘ প্রায় 9 বছর স্টে করেছি। ওইখান থেকে রানিং আমি গত 6 মাস আগে আমি এটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি তাহলে পরবর্তী আপনার যে ওই বাসায় যে আরো কিছু ঘটনা আছে ছোট ছোট, সেই ঘটনাগুলো একটু শুনে আসি। আচ্ছা, একটা ব্যাপার হলো আমি রাত্রেবেলা সাধারণত আমি সন্ধ্যার পরে বা অফিস থেকে আসতে হয়তো দেরি হয়ে যায়, যার কারণে আসতে আসতে 9টা-10টা বেজে যায়। তো একদিন এরকম একটা ঘটনা, আমি রাত্রেবেলা বাসায় গতানুগতিক যেটা হয় চাবি আমার কাছে, আমি সেখান থেকে তালা খুলি, তারপরে ভিতরে আমি ঢুকলাম, সবকিছুই ঠিক আছে, হ্যাঁ, সবকিছুই স্বাভাবিক। আমি আমার মতো করে ড্রেস আপ করলাম, হ্যাঁ, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি শুতে গেলাম। তখন বাজে প্রায় 1টা বা 1:30 এরকম কিছু একটা। তো শুতে তখন আমার ঘুম আসছিল না, বা আমি একদম পরিপূর্ণ ঘুমিয়ে গেছি তা কিন্তু না, ব্যাপারটা ওরকম পর্যায়ে ছিল না। তো নর্মালি লাইট জ্বালানো অবস্থা কিন্তু আমি ঘুমাইতে পারি না, যেটা স্বাভাবিক অবস্থা আমার জন্য, হয়তো অন্যের জন্য অন্য কিছু হইতে পারে, আমার জন্য তাই। তো আমি করছি কি, সব লাইট অফ করে আমি বেডরুমে শুয়ে পড়ছি। তো শোয়ার আগে আমি অ্যাটাচড বাথরুম ছিল, আমি বাথরুমে ঢুকলাম। শোয়ার আগে যেটা ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে মানুষ যেটা করে, ফ্রেশ হয়ে আসে, বাথরুমে গেলাম। আমি আমার কাজকর্ম শেষ করে আমি করছি কি, শোয়ার আগে আমি নর্মালি আমি যেটা আমি বাসায় করি, যে ওই আমার বাথরুমে এমন আছে না, ওই যে এরকম কিছু অ্যালার্জি কিন্তু মানুষের আছে, যে বাথরুমের দরজা আটকালে নাকি গন্ধ, এটা সেটা, এই ধরনের কোনো কিছুই না কিন্তু আমার ভিতরে। হ্যাঁ, তো বাথরুম মোটামুটি সবসময় ফ্রেশ থাকে, তো আমিও ওইটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। আর যেহেতু বাসায় কেউই নেই যে অন্য আরেকজন ইউজ করলো, হ্যাঁ, আমি ইউজ করতে গিয়ে একটু আমার কাছে খারাপ লাগবে, ব্যাপারটা তা না, আমি একা মানুষ, সুতরাং আমি ইউজ করি, আদারওয়াইজ কেউ নেই। সো এটাকে আমি স্বাভাবিকভাবে নিচ্ছি। তো আমি করছি কি, শোয়ার আগে মানে বাথরুমের দরজাটা একদম পরিপূর্ণ খোলা ছিল, আচ্ছা, একদম কমপ্লিটলি খোলা ছিল বাথরুমের দরজাটা। ওই অবস্থায় আমি শুয়ে পড়ছি। তো শুয়েই যে ঘুমাই পড়ছি তা কিন্তু না, কিছু সময় যাচ্ছে, তো হঠাৎ করে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, মানে বলে না কান সজাগ, হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি, কান সজাগ আর কি। তো দেখতেছি যে মানে শুনতে পাচ্ছি, এখন তো চোখ দিয়ে তো আর দেখতে পাচ্ছি না যেহেতু অন্ধকার, হ্যাঁ। তো করতেছি কি, মানে আমি শুনতে পাচ্ছি যে বাথরুমের দরজাটা অফ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অফ হয়ে যায়। এমন না হুট করে দরজাটা অফ হয়ে গেল, তা কিন্তু না, আস্তে আস্তে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে।
এখন আমি চিন্তা করলাম বাইরে তো বৃষ্টি নেই বা ওয়েদারও খারাপ না যে মানে বাতাস আসবে দরজা বন্ধ হয়ে যাবে, ওরকম কিছু না, সব কিছু নর্মাল স্বাভাবিক ব্যাপার সেটা। তো এখন সেই ক্ষেত্রে আমি চিন্তা করতেছি ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ, তো দেখি যে আস্তে দরজাটা অফ হয়ে গেল, অফ হয়ে গেছে। আমি তখনও শোয়া অবস্থায়, হ্যাঁ শোয়া অবস্থায়। কিছুক্ষণ পর আমি চিন্তা করলাম যে দরজা বন্ধ হয়ে গেল, আমি কি উঠবো, কি কারণে দরজা বন্ধ হয়েছে, আবার চিন্তা করার দরকার নেই, থাক। তারপর এই 1 মিনিট পরেই কমপ্লিটলি আমার বাসায় মানে বাথরুমে মনে হচ্ছে কেউ গোসল করতেছে। আচ্ছা, স্পষ্ট বুঝতে পারতেছি, আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে বাথরুমে গোসল করতেছে কেউ একজন। হ্যাঁ, বাথরুমে মানে ভিতরে কেউ একজন আছে, গোসল করতেছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি এবং ইয়ে হচ্ছে মানে হ্যাঁ শব্দ পাওয়া যাচ্ছে, পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি। আমি চিন্তা করলাম একটু উঠি, উঠে গিয়ে দরজায় ধাক্কা দিলাম, দেখেছি ভিতর থেকে লক করা। আচ্ছা, ভিতর থেকে লক করা। আমি তো ভাবতেছি ব্যাপারটা কি হচ্ছে, এই ধরনের হওয়ার তো কথা না। আবার চিন্তা করলাম যেহেতু ভিতর থেকে লক করা, কেউ একজন গোসল করতেছে, যদি কেউ হয়েই থাকে, হ্যাঁ আমি বুঝতেছি যে মানুষ না, আমি ফিল করতেছি যে এখানে মানুষ না, হ্যাঁ অন্য কিছু একটা অবশ্যই ঘটতেছে। সো আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে স্বাভাবিক সেন্সে রেখে আমি শুয়ে পড়ছি। আমার চিন্তা হলো যে সে যদি কেউ যদি হয়েই থাকে, সে যদি গোসল করতে চায়, তাহলে তার করা গোসল সে করুক, তাতে আমার সমস্যাটা কি, সে তো আমারই সমস্যা করতেছে না, তাই না? তো আমি তাকে গোসল করতে দিলাম, সে গোসল করলো। প্রায় 10-15 মিনিট পর হঠাৎ করে বৃষ্টি আর কি যে বলে মানে পানির শব্দ বন্ধ হয়ে যায়। পানির শব্দ বন্ধ হয়ে যাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে উঠে পড়ি। উঠে পড়ে গিয়ে দরজাটায়, বাথরুমের দরজাটাকে একটু ধাক্কা মারি। ধাক্কা মারার সাথে সাথে দেখি যে দরজা খোলা। আচ্ছা, বাথরুমের দরজা খোলা। ওইখানে বাথরুমের দরজা খোলা পেয়েই আমি লাইট অন করছি। লাইট অন করে দেখি যে পুরো বাথরুমটা ভেজা, মানে সদ্য কেউ একজন গোসল করছে কনফার্ম হওয়ার জন্য যে সিমটম দরকার আমি সবগুলি বাথরুমের মধ্যে পেয়েছিলাম। অথচ আমি যখন শুতে যাই তখন কিন্তু বাথরুম একদম শুকনো ফ্রেশ ছিল, কিন্তু আপনি ভেজাটা পেয়েছেন। হ্যাঁ, ভেজা পেয়েছি। আমরা এরকম ঘটনা শুনেছি যে ম্যাক্সিমাম সময় আমি শুনি যে সাধারণত এরকম ঘটনা ঘটে এবং এরপরে গিয়ে আবিষ্কার করে না বাথরুম পুরোপুরি খটখটে শুকনা ছিল। হয়তো এরকম হতেই পারে যে হয়তো শোনার ভুল ছিল বা হ্যালুসিনেট করেছে, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি শুনলাম যে আপনি বাথরুমে ঢুকেছেন এবং ঢুকে দেখলেন যে না, বাথরুমটা ইউজড, কেউ একজন ইউজ করেছে এবং সেটা পানি দিয়ে ভেজা। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনার সেকেন্ড ঘটনা ছিল, রাইট? আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে তার আগে আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং এরপরে আমরা আবার ফিরে আসবো। সো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন কোথাও যাবেন না, জাস্ট আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12টা বেজে 26 মিনিট। আর আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাকে ওয়াকিল SMS করেছেন কলতা বাজার থেকে। জিহাদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন হালকা ভয় লাগছে। আমাদেরকে এছাড়া SMS করেছেন বিপ্লব শীল বৈখালী চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদেরকে হট তারেক ময়মনসিংহ থেকে SMS করেছেন। দীপ্তি লক্ষ্মী বাজার থেকে SMS করেছেন। আমাদেরকে তসনিম SMS করেছেন, লিখেছেন কেমন আছো, আজকের ওয়েদারটা সত্যি খুব হন্টেড। ওকে, শিমু নীলু সেতু দোলন টঙ্গী থেকে আমাদের SMS করেছেন এবং তারা 4 জন একসাথে আমাদের সাথে আছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন বাপ্পি পল এবং তিনি বলেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। তিনি নকশিনী থেকে আমাদের SMS করেছেন। ফ্রেন্ডরা সবাই শুনছেন। রাসেল বাসাবো থেকে SMS করেছেন, বাসাবো পাটোয়ারি গলি থেকে। এছাড়া আমাদের SMS করেছেন মঞ্চুরা খুলনা থেকে। আমাদেরকে রাতু SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে প্রসঞ্জিৎ। SMS করেছেন টুকটুকি। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফ সজীব। SMS করেছেন নয়ন। আমাদেরকে SMS করেছেন মাসিমপুর সিলেট থেকে। তন্ময় আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে ববি গাজীপুর থেকে। তরুণ আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে এছাড়াও আলিফ এবং তার খুব ভয় লাগছে। সজল আমাদের SMS করেছেন। SMS করেছেন ফাহিম সহ আরো অনেকে। আমরা চলে যাব আবারও আমাদের ঘটনায়, যিনি আমাদের প্রথম ঘটনা যে বলেছিলেন
তার কাছে। আপনার নামটা আরেকবার বলবেন? হ্যালো লিসেনার, আমি শান্তনু বলছি আবার। আর আমি আপনাদের যে ঘটনাটা বলবো সেটা হচ্ছিল আবার সেই লন্ডনে, যার নাম হচ্ছে অ্যাপিং ফরেস্ট এরিয়া। রাইট। অ্যাপিং ফরেস্ট ঘটনার আগে সামান্য একটু শেয়ার করতে যাচ্ছি কেন এই নামটা হলো আর কি অ্যাপিং ফরেস্ট। অনেক বছর, প্রায় 50 to 60 ইয়ার্স এখন, ওখানে একজন দম্পতি ঘুরে আসার সময় লন্ডনে ঢোকার সময় এটা শর্টকাট রাস্তা বলে আর কি। আচ্ছা। তো ওখানে যাওয়ার সময় হঠাৎ করে গাড়ির তেল শেষ হয়ে যায়। আচ্ছা। শেষ হওয়ার পরে তখন তার হাজবেন্ড বললো যে তুমি এক কাজ করো, তুমি গাড়িতে বসে থাকো, কেউ আসলে খুলবে না, গাড়ি গেট লক করবেন যতক্ষণ আমি না ফিরে আসি। আচ্ছা, আমি দেখি কোথাও কোন তেল পাই কিনা। যাই হোক, তারপর হাজবেন্ড যে আপনার চলে গেল, চলে যাবো যতটুকু গাড়ির আলোতে দেখা যায় লাইটটা একসময় হারিয়ে গেল। ঠিক 30 মিনিটস পরে, 35 মিনিটস পরে তখন গাড়ির উপরে কি পাম্পিং হচ্ছে, গাড়িটা কেউ নাড়াচ্ছে আর কিছু নখের আঁচড়ের শব্দ। তো মহিলা খুব ভয় পেয়ে যায়। ভয় পাওয়া যাওয়ার পরে একসময় সে সেন্সেস হারিয়ে গেল। ঠিক সকালের দিকে পুলিশ সব এসে পড়ে। আসার পরে তখন সরকারের মহিলাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তো মহিলা খুব ভয় পেয়ে যায় এতগুলো পুলিশ দেখে। তো বললো গেট খুলতাম, গেট খুলে আসলো। তো মহিলা বলছে যে আমার হাজবেন্ড গতকালকে রাতে তেল আনতে গিয়েছিল, তো গাড়ির তেল শেষ হয়ে গেছে, সেই কারণে সে আমাকে রেখে গেল। রেখে যাওয়ার পর ঠিক 35 মিনিটস পরে এরকম গাড়ির উপরে স্ক্র্যাচের শব্দ, গাড়ি পাম্পিং এর শব্দ। তো বললো তোমার হাজবেন্ড দেখতে কেমন। তো যে হাজবেন্ডের বর্ণনা দিলেন, বর্ণনা দেওয়ার পরে তখন তিনি একটা লাশ দেখালেন, লাশটা গলা কাটা, এবং সেই গলার লাশটা তার হাজবেন্ডকে। তখন এটা দেখার পরে মহিলা ওখানে এটা আপনার লন্ডন হিস্টোরি মিউজিয়াম এগুলো আছে, তারপর থেকে এখানে হন্টেড সব ব্যাপার, তারপর এখান থেকে হন্টেড ব্যাপারগুলো আসে। যেহেতু এটা আপনার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই, তার আগে আমরা এটা সম্বন্ধে জানি যে হন্টেড কারণ হচ্ছে অনেক আগে 1700 সালের কাহিনী, 1700 থেকে 1800 অব্দি সময়। তখনকার সময় মানুষকে আপনাকে হ্যাঙ্গিং করে রাখতো, গলা মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে রাখতো ওখানে। তারপর আপনার উপর থেকে মাথা কেটে দিত আর কি, ফুল দিয়ে রেখে মাথা রেখে, যেটা আমরা ইংলিশ মুভিতে দেখা যায়। তো ওই এলাকার মধ্যে দেখা যায় লাশগুলো উভয় করে রাখতো, জঙ্গল এরিয়া ভাগ থাকতে বা আপনার কি বল শিয়াল টেল এসে খেয়ে ফেলবে। ওইখান থেকে আপনার হন্টেড শুরু হয়ে যায়। যদি আপনি যদি ঘুরতেও যান, দিনের বেলা হলে সমস্যা নেই, রাত্রে যদি ঘুরতে যান পুলিশ তখন আপনাকে আটকাবে, কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, এরকম টাইপের। যাই হোক, তখন আমরা 5 বন্ধু মিলে চিন্তা করলাম যে আমরা ওই জায়গাটা ভিজিট করবো। আর ওখানে দুটো গির্জা আছে। একটা গির্জা হচ্ছে 1733 সালের গির্জা আর কি, বহুত পুরনো, হ্যাঙ্গিং হিল অবস্থিত। তা আমরা 5 বন্ধু ঠিক করলাম যে ঠিক আছে, তাই সেটা ছিল বক্সিং ডে, 26 ডিসেম্বর। তা তখন হালকা হালকা আলো ছায়া খেলা, যেহেতু পূর্ণিমা ছিল, মেঘে আলো ছায়া খেলা হচ্ছিল। তা লন্ডন থেকে, আমি যে এলাকায় থাকি, একটা লন্ডনের এক প্রান্তে থাকে হোয়াইট লিফ এরিয়া। হোয়াইট লিফ এরিয়া থেকে আমার যেতে লাগে, ওই এরিয়ায় পৌঁছাতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তো আমার একটা টমটম, মানে যেটা নেভিগেশন যেটা বলে গাড়ির, ওই নেভিগেশন সিস্টেম ছিল। তো এক পর্যায়ে ওই অ্যাপিং ফার্স্ট ঢোকার পর এটা কাজ করে না, ইভেন কি মোবাইলে নেটওয়ার্ক কাজ করে না। যাই হোক, 5 বন্ধু মিলে আমরা রওনা হলাম। রওনা হতে তখন যখন টমটম যেটা আমার নেভিগেশন সিস্টেমটা ওখান মধ্যে স্টপ হয়ে যায়, এরপরে আর কোনো কাজ করে না। তো একসময় যাওয়ার সময় যখন রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ট্যাক্সি ক্যাব আমি দেখতে পাই লোকটাকে। কিন্তু তখন আমি চিন্তা করলাম ট্যাক্সি ক্যাব এখানে কেন, কারণ এখানে তো কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছু নেই। তখন ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম যে হ্যালো হাই, যে আমি অ্যাপিং ফার্স্ট যাচ্ছি, রাস্তা কি এইটা, মেকশিওর হওয়ার জন্য। তখন সে বললো যে অ্যাপিং ফার্স্ট কেন যাচ্ছ। তাই আমি মজা করে বললাম যে কোচ দেখতে যাচ্ছি, ভূত দেখতে যাচ্ছি। তখন বলতেছে যে তুমি কি আমার সাথে যোগ করছো, স্কিলিং মি। আমি বললাম না, আমি সিরিয়াস। ঠিক আছে যাও, এদিকে যাও, ফিরে আসলে থ্যাংকস বলে তাকে আমি গাড়ি চালিয়ে গেলাম। গাড়ি চালিয়ে যেতে তা বিভিন্ন ওই আগের মতোই আর কি হরিণ টরিং দেখা যাচ্ছে, কারণ চতুর্দিকে কোনো লাইট পাতি কিছু নেই। যাচ্ছি যাওয়ার পরে একসময় একটা ঠিক 35 মিনিটস হবে সম্ভবত, মানে এরকম গাড়ি ড্রাইভ করে একটা রাউন্ড ওভার পেলাম। রাউন্ড ওভার মধ্যে 5টা রাস্তা পেলাম। 5টা রাস্তা যখন পেলাম, আর সবচেয়ে মজা জিনিস হচ্ছে রাস্তাগুলোর মধ্যে কোনো, এই জায়গাটা বলা হচ্ছে অ্যাপিং ফরেস্ট, এখান থেকে শুরু আর কি। 5টা রাস্তার মধ্যে কোনোটার মধ্যে কোনো চিহ্ন নেই যে এই রাস্তার নাম কি বা এই রুটে যেতে হবে। তখন আমি কি করলাম যে রাউন্ডের মধ্যে 4-5টা লাইট চলছিল আর 2-1টা বাড়ি দেখা যাচ্ছিল। যাই, তখন রাত 2টো কি 2:15 বাজে। তখন আমি গাড়ি নিয়ে 3বার রাউন্ড করলাম। রাউন্ড করার পরে কোন রোড দিয়ে ঢুকবো
হঠাৎ করে দেখি কি একটা রোড থেকে একটা বুড়ো মহিলা 80 বা 85 এরকম হবে গাড়ি চালিয়ে হাত দিয়ে আমাদের না থামতে বললো বা কোনো কিছু বললো, টাটা দিচ্ছে আর কি এরকম। তার বন্ধুরা বললো হয়তো টাটা দিচ্ছে বা না বলছে, যে কোনো একটা কিছু হবে। তখন আমরা সবাই ডিসাইড করলাম তাহলে এক কাজ করি, যেহেতু বুড়ি মহিলা এখান দিয়ে আসছে নিশ্চয়ই কোনো ঘর বাড়ি এবং কিছু পাবো, জঙ্গল টঙ্গল একটু দেখতে পারবো, আমরা এই রোডেই ঢুকি। যাই হোক, পরে আমরা বন্ধুরা মিলে এই রোডে ঢুকলাম। ঢুকার পরে গাড়ি চালিয়ে যাচ্ছি। ঠিক 15-20 মিনিটের মধ্যে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেটার নাম হচ্ছে হ্যাঙ্গিং হিল। আচ্ছা, তো গাড়ি নিয়ে পরে বললাম যে ঠিক আছে, যাক, বন্ধুরা খুব মজা পাচ্ছি যে ভূত দেখতে পারবো। তার চেয়ে বড় কথা ভালো যে শীতকালে যে গাছের পাতা সবসময় থাকে না, সম্পূর্ণ খোলা থাকে। যাই হোক, যখন গাড়ি চালিয়ে উপরে যাচ্ছি, হিলের উপরে যাচ্ছি, যাওয়ার সময় কুয়াশা মাঝে মাঝে এসে দেখা যাচ্ছে পুরো ভূতের মতন। তো বন্ধুরা খুব মজা পেলাম, না আসলে আমি কোচ দেখতে পেয়েছি, আসলে আমি ভূত দেখবো। যাই হোক, তারপরে যে আলো আলো ছায়া খেলা, এক সময় যে একটা দেখলাম যে ঘরের মতো, তখন বুঝলাম যে এইটা একটা গির্জা। গাড়ির যখন আমার লাইটটা যখন ফোকাসটা যখন পড়লো, তখন দেখি যে কবরস্থান, ভাবলাম এটাই গির্জা। তার চেয়ে বলে রাখা ভালো, আমি যখন ভয় পাই তখন আমি গাড়ির ভিতরে একটা আল্লাহ ঝোলানো থাকি, ভয় পেলেই আমি এটা ধরে রাখি মনে সাহসের জন্য আর কি। যখন আমি বললাম যে বন্ধুরা বললাম ঠিক আছে আমি গাড়ি থেকে নামি, তো আমাকে বললো না নামতে পারেন, করলো না নেমো না, তোমার নামা দরকার নেই। তারপর আমি বললাম আসলে বন্ধু যেহেতু বলছে আমার জানবো না, তাই ভয়ে আল্লাহটা ধরি। যেমন আনুষঙ্গিক আগুনে হাত দিয়ে আগুনটা হাত পুড়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমার হাতটা প্রচন্ড গরম হয়ে গেল। এবং সেকেন্ড বারকে ধরার চেষ্টা করলাম, সেকেন্ড বার সেই একই অবস্থা। তখন বুঝলাম যে বন্ধুরা বললাম যে সামথিং রং, কিছু একটা আছে এই জায়গায়। আমি গাড়িটা ব্যাক করব, গাড়ি আবার ব্যাক করে টার্ন করে আবার যে পথে যাচ্ছিলাম ওই পথে আবার রওনা দিচ্ছে বাসার পথে। হঠাৎ করে দেখি মানুষ আকার একটা আকৃতি ঠিক আমার গাড়ির সামনে এসে প্রচন্ড জোরে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর গাড়ি যেটা হলটা আছে হলটা ভেঙে পড়ে গেল। তার সাথে ব্রেক করলাম, ব্রেক করার পরে তখন আমি বন্ধুদের বললাম আমি নামি। বন্ধুরা বলে না নামার দরকার নেই, যেহেতু এরকম ঘটনা ঘটতেছে তুমি এক কাজ করো। গাড়িটা ব্যাক করলাম, আমি ব্যাক করে দেখে স্বাভাবিক, কোনো যদি আমার সামনে এসে যদি পড়ে হয়তো রক্ত থাকবে বা কোনো হিটে কোনো রক্ত বা রাস্তা চলে গেছে ওরকম দাগ থাকবে, ওইরকম আমি কোনো কিছুই পেলাম না। তা বন্ধু বলো যা আমার হয়েছে থাক, তাহলে আমরা চলো আমরা রওনা দিই, আমার ভালো লাগতেছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ বলে আবার গাড়ি রওনা দিলাম। রওনা দেওয়ার সময় ঠিক পাশের দিকে, তখন আমি গাড়ি 30-35 কিলোমিটার চালাচ্ছি গাড়ি, ঠিক পাশে দিয়ে আরেকটা গাড়ি আসলো। গাড়ি সম্ভবত সবসময় সামনে প্লেটে নাম প্লেট থাকে, নেম প্লেট থাকে, কিন্তু গাড়িতে কোনো নেম প্লেটই ছিল না। ইভেন কি আমার গাড়ির লাইটের ফোকাসে সাধারণত ড্রাইভারকে দেখা যায় ড্রাইভ করছে, ড্রাইভার কেউ ছিল না। পাশে গাড়িটা চলে গেল খুব দ্রুত গতিতে, পাস করলো। তখন বন্ধুদেরকে বললাম যে তোরা কি সবাই দেখলি? হ্যাঁ আমরা সবাই দেখলাম, সামথিং রং। বললো যে চাতাই চলো এখান থেকে আর বের করা না। তা আমি একটু ভয় পেয়ে গাড়ি খুব জোরে চালাতে রাখলাম। তো বন্ধুরা বললে আঁকা বাঁকা রাস্তা, এত জোরে গাড়ি চালার দরকার নেই, রিল্যাক্স, ঠান্ডা মাথা ঠান্ডা রাখো। তাই মাথা ঠান্ডা রেখে সেই রাউন্ড এবারে আসলাম। কালকে আলো তখন বন্ধুরা বললাম কি হচ্ছে ঘটনা? তো বলতেছে এখন তো আলো আছে, সমস্যা। আমি বললাম না ঠিক আছে, বাসায় যে আলোচনা করি আমরা, এখানে না বলি কারণ এখানে অবস্থা। আর তার চেয়ে বলে রাখা ভালো, যেহেতু ক্রিসমাস ডে 26 ডিসেম্বর ওদের খ্রিস্টানদের একটা গিফটের দিন আর কি, তো ওই দিনে ওরা সবাই ঘর থেকে বের হয় না, যেহেতু আমরা সবাই একসাথে ছুটি পেলাম একসাথে বন্ধুরা। যাই হোক, তো পরে গাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় চতুর্দিকে রাস্তা পুরো অন্ধকার, লাইট বাতি কিছুই নেই, চালাচ্ছি। ঠিক আমার গাড়ি 80-90 মধ্যে চালাচ্ছি। পিছন থেকে দেখি একটা গাড়ি লুকিং গ্লাসে দেখি আমার একটা গাড়ি ফলো করছে আমাকে। তা আমি যতই গাড়ি আগাচ্ছি সে আমার থেকে দ্বিগুণ স্পিডে এরকমভাবে আগাচ্ছে। 100-200 গজ, 50 গজ, 100 গজের কাছাকাছি আসলো। তখন আমি ভাবলাম যে হয়তো প্রাইভেট কোনো পুলিশ হতে পারে, গোয়েন্দা পুলিশ, হয়তো আমরা এখানে কি করছি এত রাতের বেলায়। তা আমি গেলাম গাড়িটা আস্তে করে একসাথে পার্ক করলাম। পার্ক করার পরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে গাড়িটা যখন দেখলাম লুকিং গ্লাসে 50 গজের সামনে আসলো, হঠাৎ করে লাইটটা সব অফ, গাড়ির পিছন থেকে। আর এই যেহেতু বললাম যে মেঘে আলো ছায়া খেলছে, তখন গাড়ি থেকে আমি নেমে দেখি আলোতে পুরো হালকা রোডটা দেখা গেল যে পুরো রোডে মধ্যে কেউ নেই। তখন আমি গাড়িটা বন্ধ করে আমার গাড়ি স্টার্ট নিয়ে আমি ব্যাক করলাম। বললাম কি হলো? আমি না কিছু না, সামথিং রং, কিছু একটা হচ্ছে। তাই আমি গাড়ি নিয়ে খুব দ্রুত চলে আসলাম 70-80 একসাথে গাড়ি ধরার জন্য, যে কিছু একটা হবে, কোথায় যাবে। আর হ্যাঁ ইউটার্ন করলাম আর কি। তাই জঙ্গলের ভিতরে ঢুকতে পারবে না, এই কারণে জঙ্গলের গাছগুলো খুব ঘন ঘন, গাড়ি রাখার ঢোকার কোনো রাস্তাই নেই।
যাওয়ার পরে আবার সেই 15 মিনিট আবার সেই রাউন্ড এবারে আসলাম। রাউন্ড এবারে আসার পরে দেখলাম না, কোনো কিছু না। তখন আমার একটা ফ্রেন্ড সে আবার মোটামুটি কোনো কিছু জানে, সে বলতেছে দেখো হয়তো আমরা যে গাড়িটা আমরা পাস করে গেলাম হয়তো সেই গাড়িটা আমরা ধাওয়া করলো, বা তার যে এরিয়া ছিল ওই এরিয়া পর্যন্ত তোমার সীমানার বাইরে ছিল, আমরা সীমানা অতিক্রম করে ফেলছিল, সে আমাদের ক্যাচ করতে পারেনি বা কোনো ক্ষতি করতো। এর চেয়ে ভালো তাদের চলে যাই আমরা। যাই হোক, গাড়ি নিয়ে আবার জোরে চাঁদে চলে গেলাম, বাসায় আসলাম। বাসার পর দেখি সবার শরীরে প্রচন্ড একটা জ্বর এসে গেল। তারপরে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন বড় ভাইকে বললাম, মুর্শিদ ভাইকে বললাম, ভাই এই কাহিনী, তো মুর্শিদ ভাই খুব ইন্টারেস্টেড, চলো যাই আমি দেখে আসি। তখন রাত 1টা দেরি না করে সকাল 10টার দিকে 11টার দিকে রাতের বেলা রওনা হলাম। ওই 4 বন্ধু ছিল। রওনা হওয়ার পরে সবচেয়ে মজার জিনিস কি হচ্ছে, ওই ফার্স্টে ওই জায়গাতে আসলাম, ওই রাউন্ড এবার আসলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু রোডটা ভুলে গেছি কোন রোডটার দিক নির্দেশনা। সবচেয়ে মজার জিনিস হচ্ছে 5টা রোডেই ঢুকলাম আমি, গাড়ি খুব স্লোতে 30-35 চালাচ্ছি। ঢুকার পরে ওই কোনো হ্যাঙ্গিং হিলে দেখলাম না লেখাটা। সবচেয়ে মজা আপনি প্রথমবার পেয়েছিলেন, প্রথমবার আমি পেয়েছিলাম যে বুড়ো মহিলা পাস করে আমাকে বলছে না বলছে সামথিং লাইক দ্যাট। তো কিছুই পেলাম না, গাড়িটা আমি চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাওয়ার পর এত ওইখান থেকে দেখা গেল যে কয়েকটা গাড়ো ভারী পেলাম। তারপর দেখি আবার সেই জঙ্গল। আমি বললাম না, এত দূর তো আমি আসিনি, হয়তো এই রাস্তাতে গেলাম। সেকেন্ড আমি জানি লেফট করেছি, আমি লেফটের রাস্তায় গেলাম, এত দূর তো আমি আসিনি, কারণ আমার ওখান থেকে রাউন্ড 10-20 মিনিট লাগে ভিতরে যেতে। আবার গাড়ি ব্যাক করলাম, প্রতিটা রাস্তায় গেলাম। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি একটা তো হ্যাঙ্গিং হিল দেখলাম না। বন্ধুরা আশ্চর্য হয়ে গেল, কারণ ভাইয়া বলছে তুমি আমার সাথে ফান করতেছো মনে হয়, ফান করতে আমি খুব পছন্দ করি। আমি না ভাই সিরিয়াস, আর বিশ্বাস করেন না এখন, কিন্তু বাসায় এসে আশ্চর্য হয়ে যায় এটা কি করে সম্ভব। গতকালকে 2 দিন আগে যে রাস্তায় আমি গিয়েছি, যে আমার যে ঘটনা ঘটলো এবং আমার আল্লাহটা গরম হয়ে গেল, তারপর আমি দেখার পর ঠান্ডা হয়ে গেলাম যে না, সামথিং হ্যাপেন। আসল কথা কি, সবার ভিতরে সব জিনিসগুলো ঘটে না, যাদেরকে দেখায় তারাই মাত্র বুঝতে পারে, সেটাই। এই হলো আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও আমাদের সেকেন্ড যে গেস্ট তার কাছে ফিরে যাচ্ছি, এবং যিনি বলছিলেন তার বাসায় বেশ কিছু ঘটনা ঘটে। তো আমরা কিছু দূর পর্যন্ত শুনেছিলাম, এবং তারপরে আবারও বাকিটা শুনবো। তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে। বাট আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় রাত 12:45 চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। একটু আগে বলছিলাম যে আমরা আমাদের আবারও যে অতিথি দ্বিতীয় অতিথি তার কাছে আমরা ফিরে যাব। তবে তার আগে কিছু SMS পড়ছি। আমাকে সামিহা SMS করেছেন ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন যে আপনারা কি ভূত এফএম এর কাহিনীগুলো শুনে ভয় করে না? হ্যাঁ, নিশ্চয়ই করে। ভয় না করলে আর সিলেক্টেড হয় কিভাবে ঘটনাগুলো। চার্চিল আমাদের SMS করেছেন, এবং তিনি আমাদের সাথে রয়েছেন এখন। তাসনিম আমাদের সাথে SMS করেছেন, রকিবুল আমাদের SMS করেছেন, রকিবুল মেঘনা কুমিল্লা থেকে, এবং তারা 15 জন মিলে একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। গ্লোরি আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমার সিস্টার ঘুমাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, এখন কি করব, ভূত এফএম শুনবো নাকি ঘুমাবো? ইটস আপ টু ইউ। ওকে। আর আলভি আমাদের SMS করেছেন, এবং কালকে তার ম্যাথ এক্সাম। ও মাই গড। সো আমার যেটা মনে হয় যে সবকিছু বাদ দিয়ে আপনার পড়াশোনা করা উচিত, রাইট? আদারওয়াইজ দেখা যাবে যে ম্যাথ পরীক্ষা খারাপ হলে চিরদিনের জন্য ভূত এফএম শোনা বন্ধ হয়ে যেতে পারে। তৌসিফ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, দীপ্ত আমাদের SMS করেছেন সিলেট থেকে, আজাহার আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন। তিনি আরো ভয় চান। ওকে, ভয়ের তো কোনো শেষ নাই, ভয়ের চেষ্টা বৃথাতাই, রাইট? তারেক আমাদেরকে লিখেছেন, এছাড়া আমাদেরকে রকিবুল SMS করেছেন, মনি SMS করেছেন মিল্টন নরসিংদী থেকে, এছাড়াও সিয়াম ফরিদপুর থেকে। আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে। আপনার নামটা একবার বলে আপনার বাকি ঘটনা যেটা বাসা নিয়ে, সেই ঘটনাটা শেষ করবেন প্লিজ। Hi listener, Mohan is come back from Sriরামপুরা। আমার বাসার আরো কিছু ঘটনা ঘটেছিল, যা এতদিন হয়তো কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি। তো আমি চাচ্ছি যে আপনাদের সবার সাথে আবার আমার বাকি ঘটনাগুলো শেয়ার করতে। তো আমি যে বাসায় থাকতাম ওই বাসাতেই আরো কিছু ঘটনা ছিল। যেহেতু আমার ওয়াইফ আমাকে ছেড়ে থাকে না, ঠিক সেটা আমি হয়তো পড়াশোনার স্বার্থে সেটা করেছিলাম। ও তার বাবার বাড়িতে
থাকতো। তো আলটিমেটলি আমি তো বাসায় একাই থাকতে হতো। অফিস থেকে রাত্রেবেলা বাসায় ফিরে চাবি দিয়ে গতানুগতিক যেটা হয় আমি ঘরে ঢুকি, যেটা সবসময় হয়। তো একদিন আমি অফিস ছিল না, মেবি শুক্রবার ছিল মেবি। তো আমি সন্ধ্যার সময় যখন বের হওয়ার সময়, তো আমার বাসায় একটা অ্যাকোয়ারিয়াম ছিল। অ্যাকোয়ারিয়ামটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের ঠিক মাঝখানে সেট করা ছিল। আচ্ছা। তো অ্যাকোয়ারিয়াম যেহেতু ছিল, সুতরাং ওইখানে অল টাইম 24 ঘন্টাই লাইট থাকতে হয়, যেটা নর্মাল আর কি। তারপর আমি যখন বের হচ্ছি তখন আমি আমার বেডরুম অর্থাৎ পুরো ঘরের মধ্যে যত লাইট ফ্যান যা ছিল সবকিছুই আমি অফ করে, তারপরে আমি চিন্তা করলাম যেহেতু অ্যাকোয়ারিয়ামের লাইটটাতে পুরো ঘরটাই আলো থাকে, সুতরাং অন্য লাইট জ্বালানোর তো কোনো দরকার নেই। তারপর আমি লাইট অফ করে একদম ডেফিনেটলি আমি কনফার্ম যে আমি সবকিছু অফ করে তারপরে আমি বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার দিকে। বের হওয়া রাত্রিবেলা প্রায় 10:30 11টার দিকে বাসায় ফিরে দরজাটা খুলে আমি যখন নর্মালি আমি যেটা করি, দরজা খুলে সাথে সাথে আমি বেডরুমে চলে যাই। বেডরুমে গিয়ে আমি আমার ফ্রেশ হওয়ার চেষ্টা করি। তো আমি দরজা খুলে আমি যখন ভিতরে ঢোকার সাথে সাথেই আমি দেখতেছি আমার বেডরুমে লাইট জ্বলতেছে। আমি তো নিজে একটু অবাক। আমি কনফার্ম যে আমি লাইট অফ করে তারপর বাসা থেকে বের হয়েছি। ইভেন ওইখানে ফ্যানটাও চলতেছে, লাইট ফ্যান দুইটাই চলতেছে। আমি তো অবাক। পরে চিন্তা করলাম কি হইতে পারে। এখন এটা নিয়ে খুব একটা বেশি যে চিন্তাগ্রস্ত হয়ে একদম নিজেকে গুটাই নিব তা করিনি। আমি হইতেই পারে, আমি ভাবতেছি যে হইতেই পারে, ব্যাপারটা এটা অস্বাভাবিক কোনো ঘটনা না, হইতেই পারে। তারপর আমি ফ্রেশ হয়ে আমি আমার মতো করে বাসায় ছিলাম। তো এটা একটা ব্যাপার ছিল, যদিও আমি কনফার্ম যে লাইট ফ্যান অফ ছিল, আমি পেয়েছি লাইট ফ্যান অন হওয়া। পরবর্তীতে এটা একটা ঘটনা। ওই বাসায় আরো কিছু ঘটনা ঘটছিল, সেটা হচ্ছিল রমজান মাস। আর রমজান মাসে আমার ওয়াইফ কমপ্লিটলি ওর বাবার বাসায় ছিল পুরো মাস জুড়ে। সে বাসায় একদিনের জন্য ব্যাক করে নাই। হ্যাঁ, হয়তো এক্সাম ছিল বা পড়াশোনার চাপ ছিল, যার কারণে সে আসে না। আর আমিও বাইরে ছিলাম। আর ইফতার করার পরপরই দেখা গেল কি তারাবি পড়ার জন্য মসজিদে দৌড়াইতাম। সো বাসায় থাকাই হইতো না। হ্যাঁ, তো যার কারণে আমি একাই ছিলাম, ও বাপের বাসায় ছিল। তো তখন আর রান্না বান্না তো একটু আগে বলছি যে রান্না বান্না সব বুয়াই করতো। হ্যাঁ, যার কারণে ওইখানে বাসন বা খাবারের যে জিনিসপত্র যেগুলি ধোয়াধুয়ির ব্যাপার ছিল ওইগুলি বুয়াই করতো সবসময়। তো এটা হচ্ছে হলো ঈদের আগের ঘটনা, ঠিক ঈদের কয়েকদিন আগের ঘটনা। সেটা বুয়াকে নর্মালি ঈদের 4-5 দিন আগে ছুটি দিয়ে দিতে হইতো। হ্যাঁ, ও ঈদ করার জন্য দেশে বাড়ি চলে যাবে। তো আমি ওইটাই হয়েছে, ঈদের 2-3 দিন আগে বুয়া বলতেছে স্যার আমি চলে যাব দেশে বাড়িতে, আমাকে ছুটি দিয়ে দেন। আমি বলছি ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ ঈদ কি এখানে করবো না? বলতেছে না, আমি এখানে ঈদ করবো না। ঠিক আছে, তুমি যাও। তো বুয়া চলে গেল। তো এখন তো পুরো দায়িত্বটা আমার উপর, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু এভরিথিং ক্লিন করার দায়িত্বটা এখন আমার উপর করে আসছে। তো আমি করতেছি কি, স্বাভাবিকভাবে এখন আমারও অফিস টফিস বন্ধ হয়ে গেছে, সো আমি একটু ফ্রি। তো একদিনের ঘটনাটা যেটা, যে আমি রাত্রেবেলা খাবার খেয়ে প্লেটের যা কিছু ছিল ওইগুলো আমি সবগুলো সিঙ্কের উপর রেখে আসছি, যেটা আমি সব সময় করি। পরের দিন হয়তো উঠে যখন সময় পাই তখন আমি সেটাকে ক্লিন করার চিন্তা ভাবনা করি। এটাই হয়, এটাই গতানুগতিক। তো 3 দিন ছিল টোটাল, সময় ছিল 3 দিন ঈদের আগে। 3 দিনের মধ্যে 2 দিনে এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা হচ্ছে হলো সকালবেলা উঠে যখন আমি ওই এগুলিকে ক্লিন করার জন্য বা পরের দিনের খাবার টাবার ওইগুলি রেডি করার জন্য যখন আমি কিচেন রুমে ঢুকি, কিচেন রুমে ঢুকে গিয়ে দেখি যে আমার হাড়ি পাতি বাসন কুসন যা কিছু আছে সব একদম ফ্রেশ, একদম ফ্রেশ। ইভেন দেখা গেল কি প্লেটগুলি ধুয়ে বুয়া যে কাজটা করতো, মানে যাতে পানিগুলি ঝরে যায়, মানে প্লেটটা ধুয়ে সিঙ্কের উপরে এরকম খাড়া করে ধরে
রাখতো, ঠিক সেম ওই অবস্থায় প্লেটগুলি, গ্লাসটাকে উল্টে যাতে পানিটা পড়ে যায়, ঠিক ওই অবস্থায় আমি সবকিছু পাইছি। এটা হয়েছে ঈদের আগে 3 দিনের মধ্যে 2 দিনের সেম ঘটনা। এখন আমার প্রশ্ন হলো, কে করলো? কেউ কিন্তু আসে নাই আমার বাসায়। আর যদি বুয়া থাকতো তাহলে একটা চিন্তা করতাম, হয়তো যে বুয়ার কাছে যেহেতু মাঝে মধ্যে চাবি রাখা হয়, বুয়া হয়তো বা এসে করে দিয়ে গেছে। তা না, বুয়া কিন্তু কমপ্লিটলি বাড়িতে ছুটিতে চলে গেছে ঈদের সময়, অথচ এই ঘটনাটা ঘটছে। ঢাকা শহরে বুয়ার যেরকম সমস্যা, এরকম যদি সবার বাড়িতে একটা করে এরকম মানে জিনিস কি থাকতো যে সবকিছু ক্লিন করে রাখবে, আমার মনে হয় ঢাকাতে ম্যাক্সিমাম, বিশেষ করে যাদেরকে সব রেসপন্সিবিলিটি দিতে হয়, সে সমস্ত মহিলারা, বিশেষ করে যারা কর্মজীবী, তারা সবাই খুব খুশি হতেন এবং রাজি হয়ে যেতেন যে না ঠিক আছে, অসুবিধা নেই, মেনে নিলাম এরকম কিছু একটা আমার বাসাতে। আপনি সেটা মেনে নিয়েছেন এবং আপনি বলছেন যে আপনি এই কোনো ধরনের কোনো এই সমস্যা থেকে বা এটা আপনি সমস্যাই মনে করেন এবং আপনি চান নাই যে এটা বন্ধ হয়ে যাক, যা চলছে এটা বন্ধ হয়ে যাক, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনার কখনো ছিল না। তো ওই দিন না, ওই বাসায় আরেকটা ব্যাপার হচ্ছে হলো, একদিন আমি দুপুরবেলা লাঞ্চ করে আমি গোসল করার সময়, আমি এর আগেও বলছি যে সাধারণত আমার বাসায় যেহেতু আমি সাধারণত একা থাকি, সো আমার বাথরুমের দরজাটাকে আমি কমপ্লিটলি বন্ধ করার কোনো দিন প্রয়োজন মনে করিনি। হ্যাঁ, খোলাই থাকে, সাধারণত খোলাই থাকে একদম। আমার বাসা আবার বেশ বড় বাসা, যদিও বা মানুষ একজন, 3 বেডের বাসা, বিশাল বাসায় থাকি, দৌড়াদৌড়ি করি নিজেই। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো সমস্যার কোনো কারণ না। তো যার কারণে আমার বাথরুমের দরজাটা কিন্তু খোলাই থাকে। তো আমি করছি কি, গোসল টোসল করে বাথরুমের দরজা খোলা ছিল, আমি লাঞ্চ করে ড্রয়িং রুমে ঢুকে টিভি দেখতেছি। 2টা বাজে, প্রায় 4টার সময়, 4টা বাজে যখন, তখন আমার প্রেশার যেটা নর্মালি হয়, আমি বাথরুমে যাব, গিয়ে দেখি বাথরুমের দরজাটা বন্ধ করা, কমপ্লিটলি বন্ধ। ওয়েদারের অবস্থা, আমি তো একটা ব্যাপার আছে, আমি যেহেতু সুস্থ একদম পরিপূর্ণ সুস্থ, যে এখানে যে অসুস্থ মানুষ উল্টাপাল্টা কিছু করবো তা কিন্তু না, বা বাহিরে আবহাওয়াটাও খারাপ, সেই ক্ষেত্রে হয়তো বা দরজাটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই ধরনের কোনো কিছুই না, পুরোপুরি আমি দেখি যে ভিতর থেকে দরজা একদম পরিপূর্ণ লক করা। তবে ওই দিন যেরকম পানির আওয়াজ পাইছিলাম বা ওরকম কিছু, ওই ধরনের কোনো কিছু ছিল না। তবে আমি পরে চাবি দিয়ে পরে আমি বাথরুমের দরজা খুলছি, খুলে স্বাভাবিক ছিল, আমি ওইটাকে স্বাভাবিকই মনে করছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমার কাছে বেশ কিছু SMS চলে এসছে। আমাকে SMS করেছেন ফারুক গাজীপুর থেকে এবং তিনি লিখেছেন যে ভূত FM শুনছেন, খুবই এনজয় করছেন এবং তার ভয় লাগছে। আমাদেরকে সানি SMS করেছেন পাবনা থেকে এবং তিনি বলছেন দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে একটু মানে যাই হোক, শুনতে ভালোই লাগলো আর কি। অনিরুল আমাকে SMS করেছেন, অনিরুল মোস্তাক রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে SMS পড়েন না কেন? আচ্ছা, আমি যদি সবগুলো SMS পড়তে চাই তাহলে ঘটনাগুলো পড়া হবে না, এবং ঘটনাগুলো যদি না পড়া হয় তাহলে আপনারা সবাই আমার উপরে আরো বেশি রাগ করবেন। সো আপনারা আমার উপরে SMS না পড়ার জন্য যারা যারা রাগ করছেন, এটাই ভালো বোধ হয় যে ছোট কারণে ছোট কিছুর ওপর দিয়ে গেল আর কি। মিল্টন আমাদেরকে নরসিংদীর দাসপাড়া থেকে SMS করেছেন এবং লিখেছেন যে তার ইমেল আমরা পেয়েছি কিনা। না, আমি কোনো ইমেল এখনো পর্যন্ত পাইনি আপনার। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন, ভূত FM শুনছেন, তার খুব ভয় করছে, চট্টগ্রাম থেকে SMS এসছে। আমাদেরকে মাশরাফি খুলনা থেকে SMS করেছেন, 9 বছর তিনি ভূত FM এর সঙ্গে রয়েছেন। ও মাই গড, আপনার এখন ঘুমানো উচিত, মানে তোমার এখন ঘুমানো উচিত আর কি। শান্ত কিশোর আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন শাহেদ সিলেটের পিয়ানি বাজার থেকে, আমাদেরকে SMS করেছেন শামীম। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান মিরপুর 14 থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হিমু ববি। এছাড়াও আমাদেরকে নেক্সাস মাইদুল SMS করেছেন চট্টগ্রাম থেকে সঞ্জিদা শুভ গোপালপুর থেকে, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, রেগুলারলি আমাদের SMS করেন এবং তিনি বলছেন যে ভূত FM অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ্রা মোহনপুর রাজশাহী থেকে,
আমাদেরকে নুবাহ SMS করেছেন ময়মনসিংহ থেকে, আমাদেরকে ছাড়া SMS করেছেন আরিফ আর্মস, আচ্ছা সিলেট থেকে আমাদেরকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা নাম অনেকগুলো নামে এমন মানে বানান পড়া যায় না আসলে। আমাদেরকে সেতু SMS করেছেন আমাদেরকে সানি SMS করেছেন, সিনথিয়া SMS করেছেন, শাফা SMS করেছেন, অপু সুমন কর্মকার সহ আরো অনেকে। না আসলে এটা বলেই পরপরে মনে হলো যে অনেকের নাম পড়তে কষ্ট হয়, এটা ভেবে অনেকের আবার SMS এমনিতেও পড়া হচ্ছে না, তারা আবার ভাবতে পারে যে নামটা কি, আমার নামটা কি সমস্যা নাকি। না, সবার নাম না, একেবারেই দুই একটা নাম ইনফ্যাক্ট। যাই হোক, আমরা আবারও ঘটনায় যাব এবং আমাদের আরো একজন নতুন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তার একটা ঘটনায় আমরা শুনবো। এবং আপনি কোথা থেকে এসেছেন, তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন। হাই লিসেনার, আমি কামরুজ্জামান মামুন, তুষার, রামপুরা বনশ্রী থেকে। ওকে, আমরা ঘটনায় চলে যাই। জি, আমার একটা ঘটনা আছে। রিসেন্টলি গত 6 থেকে 7 মাস আগে আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি। তো ওই ক্ষেত্রে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা হচ্ছে রিটেল ব্যাংকিং ডিভিশন। তো বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমাদের কথা বলতে হয়। তো আমি ওই দিন সকাল 10টায় একজন ডক্টরকে ফোন করি। তো ওনার সাথে আমার কথা হয়। তো আমাকে উনি ওনার সাথে দেখা করার একটা টাইম দিয়েছেন যে বিকাল 3টা থেকে 4টার মধ্যে। তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার পর আমি আমার অফিসে কাজ শেষ করে বিকাল 2:30টার দিকে অফিস থেকে বের হই এবং ওনার যে হসপিটালে উনি আছেন, ওনার চেম্বার যেখানে, আমি ওখানে যাই এবং গিয়ে ওনাকে ফোনে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর উনি আমাকে বললেন যে ওনার রুম নাম্বার হচ্ছে 334 নাম্বার রুমে উনি আছেন, আমি ওখানে যাওয়ার জন্য। তো আমি যাই, 3 তলাতে 334 নাম্বার খুঁজতে থাকি এবং ওইখানে রিসেপশনে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কোন দিকে এটা। তারপরে বললো যে একটু সামনে গিয়ে আপনি দেখেন, সিরিয়ালে পেয়ে যাবেন। তো আমি 300 সিরিয়াল দেখতে দেখতে 330, 31, 32 এভাবে 333 নাম্বার দেখলাম। এরপরে দেখলাম যে 335 নাম্বার, কিন্তু 334 রুম নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। তারপর ওনাকে ফোন দিলাম, বললাম যে আমি তো 334 নাম্বার খুঁজে পাচ্ছি না, কোন সাইডে হবে এটা। বললো যে আমি তো রুমে আছি, আপনি আসেন। পরে আমি রুম নাম্বারটা খুঁজে না পেয়ে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, একজন ডক্টরকে। উনি বললেন যে দেখেন আশেপাশে কোথাও হবে, এখানে তো হওয়ার কথা। তো আমি আবার আরেকটা গলিতে গেলাম, ওখানেও গিয়ে দেখলাম যে না, এরকম পাওয়া যাচ্ছে না। তো আমি আবার খুঁজতে থাকলাম এবং আবার আগের জায়গায় আসলাম। আসার পর ওনাকে আবার ফোন দিলাম যে আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি একটু বাইরে আসেন। উনি বললো যে আমি আছি, আপনি আসেন, আমার রুমে আসেন। তো আমি আবার আরেকটা লোককে জিজ্ঞেস করলাম ভাই 334 নাম্বারটা কোন দিকে হবে। তো উনি বললেন যে আসেন আমার সাথে। তো উনি ওনার সাথে আমাকে নিয়ে গেলেন এবং একটা লাস্ট মাথায় একটা রুমে নিয়ে গেলেন, ওটা 364 নাম্বার, 334 না। তো আমি আবার ফেরত আসলাম, এসে আরেকজনকে জিজ্ঞেস করলাম, বললাম যে 334 নাম্বারটা কোথায় হতে পারে। বললো যে এই বিল্ডিং এ না, আপনি এক্সটেনশন বিল্ডিং এ যেতে পারেন, ওখানে দেখেন, ওখানে হয়তো হতে পারে। তো আমি এক্সটেনশন বিল্ডিং এ গেলাম, ওখানে গিয়ে দেখলাম যে 200 নাম্বার সিরিয়াল, 201 থেকে 222 পর্যন্ত ওখানে। আমি আর 334 পেলাম না। ওখান থেকে আবার ব্যাক করে এই বিল্ডিং এ আসলাম। আসার পর ওনার সাথে আবার ফোনে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর বললো যে আপনি 334 নাম্বার রুমে আসেন। আমি বললাম যে আমি খুঁজে পাচ্ছি না, আপনি কোথায়? আমি তো 1-1.5 ঘন্টা যাবত আপনাকে খুঁজতেছি। উনি বললেন যে আমি আসি, আপনি আসেন। তো উনি কোনোভাবেই মানে ওখান থেকে বের হচ্ছে না। তো আমি এভাবে খুঁজতে খুঁজতে যখন 4টা বেজে গেছে, তখন দেখলাম যে আস্তে আস্তে অফিস থেকে লোকজন বের হচ্ছে, চলে যাচ্ছে। তো আমি আর ওই অবস্থায় খুঁজে পাচ্ছিলাম না 334 নাম্বার রুমটা। তো আমি এমন জায়গায় তখন নিজেকে আবিষ্কার করলাম যেখানে নাকি দেখলাম যে অনেকগুলো ফ্রিজ, বড় বড়, যেখানে নাকি ওই ফ্রিজগুলোতে লাশ রাখা হয়। তো আমি তখন নিজে চিন্তা করলাম যে আমি কোথায় এসে পড়লাম। যখন দেখলাম যে এই অবস্থা, তখন আমি নিজেকে মানে আর স্বাভাবিক রাখতে পারলাম না, অস্বাভাবিক অবস্থায় পড়ে গেলাম। তখন আবার ওনাকে ফোন দিলাম, যে ফোন দিয়ে দেখলাম যে ফোনটা বন্ধ।
ওই অবস্থায় আমার অবস্থাটা কি হয়েছে এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো এরপর আমি ওখান থেকে চলে যাই। তারপর মানে আমার কি যে অবস্থা হয়েছিল আমি এখন ভাষায় ওটা বোঝাতে পারবো না। আপনার আরেকটা সমস্যা হয়েছিল, আপনি বলছিলেন একদিন রাতের বেলায় আপনার হাতের একটা কাটা দাগ দেখলাম আমি, এবং একদিন রাতের বেলায় প্রচন্ড ভয় পেয়েছিলেন। একটু বলবেন যে কি হচ্ছে? হ্যাঁ, সেটা একদিন এরকম ভূত এফএম আমি তো প্রতি শুক্রবারেই শুনি রেগুলার আর কি। তো হঠাৎ করে একদিন শোনার পর রাতে ঘুমাতে গেছি, বাসার সবাই ঘুমিয়ে গেছে, আমি শুধু একা ভূত এবং শুনে মানে তখন শুতে গেলাম। হঠাৎ করে শোয়ার ঠিক 10 থেকে 15 মিনিট পর হঠাৎ করে দেখলাম যে আমি মনে হয় যে শূন্যের মধ্যে ভাসতেছি, এরকম একটা অবস্থা। এবং আমার খাট বিছানা সবকিছু মনে হয় যে শূন্যের মধ্যে উঠতেছে, এরকম একটা অবস্থা। আমি মনে হয় যে শূন্যের মধ্যে শুধু ধুলতেছি আর কি। তারপরে মানে নিজে কোনো নড়তে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি অনেকক্ষণ প্রায় সবাইকে ডাকাডাকি করতেছি, আমার আম্মাকে, ছোট ভাইকে ডাকতেছি, মানে বাসায় যারা আছে সবাইকে ডাকাডাকি করতেছি, কেউ কোনো সারা শব্দ করতেছে না। কিন্তু আমি দোয়া পড়তেছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো এইভাবে অনেকক্ষণ প্রায় আমি চেষ্টা করতেছি যে কি করব। তো আমি দোয়া পড়তেছি, শরীর মানে এমন অবস্থা আমি নড়তেই পারতেছি না, এত মানে কি একটা অবস্থা হয়ে গেছে আমার। মানে কোনো দিকে আমি উপরে যেতে পারছি না বা স্বাভাবিক অবস্থা আসতে পারছি না। পরে কি করলাম, সর্বশক্তি দিয়ে এত জোরে এক ঘুষি দিলাম যেটা নাকি আমার হাত গিয়ে পড়লো মশারি সহ ওয়ালের মধ্যে। এই পড়ার কারণে আমার হাতের এক সাইডে মানে পুরা একদম ছিলে গেছে সব। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে ওই জায়গাটা মানে ক্ষত হয়ে এটা রক্ত জমাট হয়ে আসছে, এবং এই ক্ষতটা শুকাতে আমার প্রায় 6 থেকে 7 মাস সময় লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই এনজয় করেছেন। আমাদের কাছে অনেক SMS রয়েছে। এজাজ চৌধুরী আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং তিনি আমাদেরকে SMS করে জানিয়েছেন যে আজকে তার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন। শান্ত আমাদের SMS করেছেন আমাদেরকে মিয়া, SMS করেছেন নাইম, খোরশেদ, হাসান, রানী মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে, পারভেজ, রুবেল ময়মনসিংহ থেকে SMS করেছেন, মিম বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে, লাবণ্য খুলনা থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি SK রনি শনির আখড়া থেকে, আমাদেরকে ঠাকুরজি জিগাতলা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তাসনিয়া, SMS করেছেন হুমায়ুন, শাহাদাত হোসেন, শাউন, শিকদার দুনিয়া। এছাড়া আমাদেরকে তানভীর ময়মনসিংহ থেকে SMS করেছেন হেল্পফুল মিরপুর থেকে, SMS করেছেন হাফিজ জুরাইন থেকে, রনি টঙ্গি থেকে SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন। যারা SMS পাঠাচ্ছেন তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো। সো আমাদের সাথে কোথাও যাবেন না, আমাদের ছেড়ে আমরা নতুন অতিথি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। সো কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটু পরে। FM haunted by Airtel. SMS করেছেন আমাদেরকে অহরা ঢাকা থেকে, এবং আজকের তিনি বলছেন যে ফুড এফএম অলওয়েজ তার মানে ভালো লাগে, এবং তিনি আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ঋষাদ এবং শুভ। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি দৃষ্টি, আমাদের সঙ্গে আরো আছেন মেহেদি সহ আরো অনেকে। সো আমরা কথা না বাড়িয়ে আবারও চলে যাবো ঘটনায়। তবে তার আগে জানি আনফর্চুনেটলি কেউ যদি আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও আমাদের এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে এই এপিসোডটি সহ আরো অনেক এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা পুনরায় শুনতে চান, চাইলেই সেই এপিসোডটিতে আপনি শুনতে পারবেন সেই মুহূর্তেই। এছাড়াও আপনি ভূত এফএম টিউন যেটা রয়েছে সেটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে। কোড নাম্বার ইজ লিখে নিতে পারেন 92125। এটা হচ্ছে কোড নাম্বার, এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়ে এই টিউনটি আপনার টিউন করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে সিটি স্পেস দিয়ে 92125, এবং এই SMSটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে, যেটা আমরা এখন প্লে করা হচ্ছে। এই টিউনটি আপনি আপনার টিউন করে ফেলতে পারবেন।
আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সঙ্গে আজকে যে গেস্ট রয়েছেন এই মুহূর্তে, প্রথমে তিনি শুরু করেছিলেন, এখন আবারও তার কাছে যাচ্ছি এবং আরেকটা ঘটনার জন্য। সো ভাই, আপনার নামটা আরেকবার বলতে হবে সবাইকে। হাই লিসেনার, আমি শান্তনু এগেইন। তা আমি যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ বাইরের ঘটনা। তো যিনি আমাকে বলেছেন তার সাথে ঘটনা ঘটেছে। তিনি ছিলেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট শেফ ছিলেন। তো তিনি একটা লন্ডনের বাইরে অ্যাভিংটন নামে একটা জায়গা আছে, খুব একটা ছোট গ্রাম, ওইখানে তিনি কাজ পেয়ে ওখানে তিনি যান। যাওয়ার পরে তার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তিনি যখন বাসটিও ওয়েট করেন রেস্টুরেন্ট যাওয়ার পথে, তখন স্বাভাবিক গ্রাম এলাকার মধ্যে এত মানুষ দেখা যায় না, খুব কোয়াইট হয়ে যায়। 4 থেকে 5 জন বুড়ো বুড়ো মহিলা আস্তে আস্তে তার বাস স্টপে জড়ো হতে লাগলো। তো তখন তিনি একটু অসহায় ভাব করলেন যে কি ব্যাপার, কি হচ্ছে, কারণ একটা ইয়াং লোক নেই, সব বুড়ো বুড়ি আছে সেই জায়গায়। হয়তো মনে করলেন যে এখানে কোনো আশ্রম আছে বা কোনো কিছু, তারা যাবে। সাডেনলি এই সময় একটা বাস আছে, বাস এসে তিনি বাসের মধ্যে উঠেন। ওঠার পরে তা ওঠার এক সময় তিনি বলে যান, বুড়োটা বলেন, তুমি আজকে বেঁচে গেলে। তাই এটা কোনো কথা না মনে করছে, এটা হ্যালুসিনেশন হতে পারে বা মনের ভুল হতে পারে। তা তিনি করলেন কি, তিনি বাসে করে সেই তার রেস্টুরেন্টে যা পৌঁছানোর পরে তখন তিনি মালিক বললেন যে ঠিক আছে, আজকে তোমাকে কাজ করা দরকার নেই, তুমি আজকে রেস্ট নাও, উপরে আমাদের থাকার জায়গা আছে। তো তিনি উপরে গেলেন, উপর যে দেখেন রুমগুলো খুব সুন্দর সুন্দর। যাই হোক, তিনি একটা রুমে যে কোনো পছন্দ করে থাকলেন। থাকার পরে তিনি যখন ঘুমিয়ে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার কানে শব্দ আসছে, যে পানির শব্দ। তো উনি ভাবলেন হয়তো কেউ হয়তো ছেড়ে দিয়ে গেছে, পানিটা আবার সেই কলগুলো বন্ধ করে রাখলেন। এখন চিন্তা করলেন যে না, ঠিক আছে, তাহলে মালিকের সাথে কথা বলে আসি রাতের বেলা। তো মালিক বলতেছে যে এখানে ভয়ের কিছু নেই। তা বলেছে আরো লোক কি থাকবে না উপরে? বললেন না, এরা তার আশেপাশে বাড়ি আছে, বাড়িতে চলে যাবে। তা বলছে তুমি একা থাকো, কোনো সমস্যা নেই। তো বলে হচ্ছে ঠিক আছে। তিনি যখন রাতের বেলা ঘুমানোর পরে সেই আবার সেই পানির শব্দ, উঠে যাওয়া কলটল বন্ধ করে দেন। তখন তিনি আর ঘুমের ঘরে কিছু বলেন না। পরের দিন তিনি চিকেনের যে ব্লকগুলো যে থাকে, একটা ক্রিস্টেপের ব্লক থাকে, তিনি রাতের বেলা তিনি ভিজে রাখি, একটা যে বড় একটা পানির যে পাত্র আছে ওটা ভিজিয়ে রাখেন। ভেজার পরে চিন্তা করলো যে ওনার যে মালিক, তিনি বললেন যে কালকে একটা পার্টি আছে অ্যাশনের উপরে, তোমাকে আরো কয়েকটা চিকেন যেতে হবে। তখন চিন্তা করলো আসলে তাও ঠিক একটা তো হবে না। তিনি করলেন কি, 2-3 চিকেন ব্লক যখন ভিজেতে গেলেন, যে দেখেন যে ব্লকটা প্রথমে যে ভিজিয়েছেন, ওই ব্লকে চিকেনের মাংসগুলো সব খাওয়া, মানে কেউ খেয়ে রেখেছে এইরকম টাইপের, কাঁচা বা খুলে রেখেছে। তাতে তিনি খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এটা কিভাবে হলো। যাই হোক, তিনি অত মাথায় না নিয়ে তিনি আরো 2-3টা প্যাকেট ভিজিয়ে দিয়ে উপর চলে গেলেন। উপর যে তখন রাত 1টা কি 2টো বাজে, তা তিনি ঘুমিয়ে আছেন। তা ঘুমনের সন্ধ্যে স্পষ্ট শুনতে পেলেন যে ঝর্ণা কেউ ছেড়ে রেখেছে, বুঝুন করল। তা তিনি একটা ভাবলেন কি ব্যাপার, কি হতে যাচ্ছে। তিনি যখন ডান থেকে বাঁ পাশ হলেন, তা দেখে যে তার ফ্লোরের মধ্যে 2টো বাচ্চা খেলা করছে। যখন বাচ্চা খেলা করছে, তখন কি ব্যাপার, কি হচ্ছে, এটা হয়তো আমি চোখের ভুল দেখতে পারি হয়তো। এমন সময় ঠিক বাথরুমে যে লাইটটা, যে হালকা ঝিমঝিমে আলো, যে আলোটা ঘরে আসছে, একটা হোয়াইট লেডি, যেটা মানে যে ব্রিটিশ বলি আমরা, তিনি ঘরের ভিতরে ঢুকলেন এবং 2টো বাচ্চার গায়ে হাত দিলেন এবং তার দিকে যখন তাকালেন, তার চোখ থেকে এক ধরনের আলো বেরোয় আসলেন। এবং তিনি এটা প্রচন্ড ভয় পেয়ে যান এবং তিনি খুব সাহসী ছিলেন, যে কারণে তিনি দৌড় দিয়ে রেস্টুরেন্টের নিচে চলে আসেন এবং বলছেন যে উনি সিলেটি ভদ্রলোক। হ্যাঁ, সিলেটি ভদ্রলোক, এবং সে ব্রিটিশ আর কি ওখানকার। যাই হোক, তারপর তিনি সব লাইট জ্বালিয়ে তিনি বসে আছেন, কখন সকাল হবে, কেন উপরে যাওয়ার পক্ষে সম্ভবই না। আর তিনি একটা সিগারেট খেতেন, সিগারেট চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। তারপরে সকাল যখন হলো, সকাল হওয়ার পরে তখন যিনি ওনার, তিনি তাকে বললেন যে আপনি এটা কেন আমাকে বলেন না, কেন আমাকে জানান নেই। এই আমাকে রাতের বেলা দেখলাম 2টো বাচ্চা খেলছে, একটা ইয়াং লেডি আসলো, চোখে তাল গেল। তখন বললেন যে না, এটা তেমন কিছু না, আপনি কথাটা এড়িয়ে চলে গেলেন। মানে ওখানে কোনো শেফ থাকতে পারেন বাসার মধ্যে, যারা লন্ডন বাইরে থেকে আসেন। তিনি আর কি ভয় দিয়ে বললেন যে না, তুমি এখানে থাকো, কারণ সমস্যা নেই। সে তো খুব রেগে গেলেন, বলে না, আমি এখানে থাকবোই না, আমাকে মারার জন্য এখানে আনা হয়েছে। স্বাভাবিক যে কেউ হতে পারে। যাই হোক,
তারপর তিনি যখন একসঙ্গে হয়ে গেলেন তখন তিনি পরে এখানে থাকবেন না, ডিসাইড করলেন আমি চলে যাব। তখন যাওয়ার আগে বললেন যে আচ্ছা আমাকে বলেন যে এটা কাহিনীটা কি। তখন বললো যে দেখেন এটা লন্ডনের বাইরে যেগুলো ঘরগুলো আছে কেউ নিতে চায় না, ওগুলো আমি কম দামে পেয়ে যাই। যে কারণে দেখলাম পরিবেশ ভালো, সবকিছু ভালো। এই বাড়ির কাহিনী হচ্ছে যার তিনি বাড়ি তা ওনার মেয়ে এবং 2 বাচ্চা তার ফাঁসি দিয়েছিল। ফাঁসি দেওয়ার পর ওখানে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, ওখানেই তারা ভ্যানিশ। পরিবারে ছিল প্রায় 2 দিন বা 3 দিন ছিল। তাই এটা পুলিশ উদ্ধার করার পরে তারপর তাকে খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী দাফন হয়। তারপরে তখন থেকে একটা কাহিনী ঘটে থাকে। এটার ভয়ে কোনো রেস্টুরেন্টে কোনো লোকই থাকতে চায় না উপরবেলা, ওটা ওভাবেই পড়ে থাকে। এবং যে ওনার এটা কম দামে কিনতে পেরেছেন বলে তিনি রেস্টুরেন্টে চালু করেন। এবং যে চিকেনের যে ব্লকগুলো এমনকি খাবারগুলো রাতেবেলা সেইগুলো খেয়ে যায়। কারা খায় এটা এখন আর কেউ জানে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি দেখতে পাচ্ছি যে অর্ণব আমাদের SMS করেছেন, তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি ভূত এফএম পছন্দ করেন। মেহেদি আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লাগে, আমাদেরকে SMS করেছেন সামি এবং তিনি SMS করেছেন এবং বলেছেন অভিযোগ করেছেন তার SMS পড়া হয় না। এছাড়াও আমাদের SMS করেছেন আজাদ বরিশাল থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন শাহাদাত হোসেন শাউন, আমাদের SMS করেছেন হাসিফ, SMS করেছেন আমাদেরকে অ্যাঞ্জেল মোহাম্মদপুর থেকে। আজকের ভূত এফএম তার কাছে অতটা মজার লাগছে না। আমাদেরকে SMS করেছেন কামরুল উত্তরা থেকে, তিনি আবার আজকের এপিসোডটি অনেক বেশি এনজয় করছেন। আমাদেরকে SMS করেছেন সুমি মিরপুর থেকে এবং তার SMS কেন পড়া হয় না সেটা তিনি বলছেন, তিনি একটা অভিযোগ করেছেন আর কি। ফারুক আমাদের রাসেল ভাই, আমি চিটাগং থেকে বলছি। ফারুক আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও ব্ল্যাক জনি এবং এছাড়াও তার সঙ্গে রয়েছে মনি এবং টুম্পা। আর উজ্জ্বল মিয়া আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। তো এই ছিল SMS। এবং আপনারা যারা SMS পাঠাতে চান, যারা এই মুহূর্তে জয়েন করেন, তাদেরকে নিয়মটি জানিয়ে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই ছিলেন। অ্যান্ড বাবু ভাই ইজ ব্যাক। সো আমরা এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, ঈদের পরে তো এই প্রথম আবার, না? হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড ঈদ মোবারক টু এভরিওয়ান। ভেরি লেট ওয়ান। যাই হোক, কি ঘটনা সেরকম আমরা ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, নাম যারা। তো একটা ঘটনা বলেছে, একটা বলি। এটা হচ্ছে ওর এক মামির ঘটনা। উনি একজন বেশ নাম করা আপনার কার্ডিও সার্জন। তো ঘটনাটা হচ্ছে ওনার ইয়াং সময়ের, যখন উনি আপনার ছিলেন মেডিকেলের ছাত্রী ছিলেন চিটাগং মেডিকেল কলেজে। তো চিটাগং মেডিকেল কলেজে মানে যখন মেডিকেলের যে কোনো স্টুডেন্ট সব মেডিকেল কলেজে লাশ কাটতে হয়। তো একদিন রাতে ওনার এই ডিউটিটা পড়েছে আর কি, লাশ কাটার। উনি লাশ কাটতে গেছে। রুমটা হচ্ছে ছোট, খুব ছোট একটা রুম। আর রুমের মধ্যে কোনো ফ্যান ছিল না, এসি ছিল এবং বেশ নিঝুম, কেউ ছিল না ওখানে। ওইটা মানে স্পেশালিটি প্রথম থেকে একলা লাশ কাটাতে অভ্যস্ত করে আর কি মানুষকে। তো পাশে একটা বেডের মধ্যে লাশ ডেড বডিটা রাখা, আর আরেক পেছনের দিকে একটা বেসিন আছে, ছোট একটা ছোট বেসিন। এই হচ্ছে রুমটার আর কি অবস্থা আর কি। আর আলো জ্বলছে রুমে। তো উনি ফার্স্টে লাশটা দেখলেন, একটা পুরুষ মানুষের লাশ, অ্যারাউন্ড 40-45 ইয়ার্স ওল্ড। তো প্রথম যে জিনিসটা উনি খেয়াল করলেন, লাশটা যখন কাটতে যায় তখন লাশটার বডিটা অনেক শক্ত, মানে রিয়েলি মানে স্টিফ, মানে খুবই শক্ত। শক্তটা মানে অ্যাবনর্মাল টাইপের শক্ত, জাস্ট লাইক লোহার মতো আর কি। উনি যখন হাতগুলো ধরতেছে লোহার মতো শক্ত। এটা হওয়ার কথা না, কারণ লাশটা আপনার অনেকক্ষণ আগে ফ্রিজার থেকে বের করে রাখা হয় যারা কাটে তাদের জন্য। এনিওয়ে, তো উনি লাশ কাটা শুরু করলেন আর কি। উনি যখন কাটছেন হঠাৎ করে উনি শুনছেন যে পাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ, বেশ জোরে নিঃশ্বাস ফেলার শব্দ। মানে আপনার অনেকটা মানুষ খুব পরিশ্রম করলে যেরকম শ্বাস প্রশ্বাস ফেলে ওই ধরনের আর কি, অনেক জোরে জোরে শ্বাস পড়ছে। উনি একটু মানে অবাক হলেন শ্বাসটা কোত্থেকে পড়তেছে, এবং উনি দেখলেন আশেপাশে কেউ নাই, রুমটা খালি, একটা বাথরুম আছে এটাও খালি। উনি রুমের দরজাও খুললেন, খুলে উকি দিলেন, কেউ নাই আশেপাশে।
উনি আবার ব্যাক করে আসছেন, তো উনি আবার লাশ কাটতে গেছেন। এইবারও উনি কাটার সময় নিঃশ্বাসটা শুনছেন, সাথে একটা শব্দ, অনেকটা হামিং টাইপের, হাম হাম এই ধরনের একটা শব্দ আর কি। তো মানে খুব মনে হচ্ছে যে কে জানি করছে শব্দটা আশপাশ থেকে। তো উনি এবার খুব বেশ স্কেয়ার্ড হয়ে গেছে আর কি, হ্যাঁ, যে ব্যাপারটা কি। তো উনি খেয়াল করলো আশেপাশে, দেখ কেউ নাই। তা আবার যখন কাজে মন দিতে গেছে, ওনার হাত থেকে ছুরিটা পড়ে গেছে। আচ্ছা, ছুরিটা পড়ছে বেসিনের ঠিক নিচে। তো উনি নিচু হয়ে ওই আপনার ছুরিটা নিতে গেছে। ছুরিটা যখন নিতে গেছে, ছুরিটা নিতে যে শ্বাস প্রশ্বাসটা আবার শুনছে উনি। তো উনি মাথা উঠানোর সাথে সাথেই প্রচন্ড জোরে একটা চড় খেয়েছে উনি, এবং চড়টা এত জোরে ছিল যে চড়ের চোট উনি ছিটকায় দরজার কাছে পড়ছে। আচ্ছা, দরজার কাছে পড়ার পর উনি কিছুক্ষণ কিছুই বুঝতে পারেনি, কান টান বন্ধ হয়ে গেছে। তো উনি তাকায় দেখলো কেউ নাই, এবং উনি প্রচন্ড ভয় পেয়েছে, কান্নাকাটি শুরু করছে। উনি কাঁদতে কাঁদতে উনি দরজা ঠেলে মানে হামাগুড়ি দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে আসার পরে তো ওনার চিৎকার চেঁচামেচির পরে মানুষ আসে ওখানে, এসে ওনাকে নিয়ে যায়। তো আফটার দ্যাট উনি নাকি প্রায় 1-1.5 বছর আপনার মেডিকেলে আর কোনো কিছু জয়েন করতে পারেনি। পরে আপনার স্পেশাল কনসিডারেশনে ওনার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট করার কারণে ওনাকে পরে মেডিকেলে ফেরত নেওয়া হয়। তো পরবর্তীতে উনি লাশ কাটতে গেছে, বাট তখন একটা টার্মস ওনার গার্জিয়ানরা দিয়েছিল যে এখানে যদি লাশ পরে কাটতে হয় ওনাকে একা আর যাতে না দেয়। তারপর নাকি প্রথম দিকে উনি কাটতে পারতো না, বেশ ভয় পেত আর কি কাটার সময়। এই ছিল ঘটনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম SMS অ্যাজ ইউজুয়াল এখন বাবু ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, এবং আমরা সবসময় বলি যে রাত যত বেশি হয় তত বেশি ভূত এফএমের জমজমাট হয়ে ওঠে। তো আমরা সবসময় এরকম একটা সারপ্রাইজ রাখি, তো আজকেও ছিল। এন্ড বাবু ভাই আবারও আসবেন, তার আগে আমরা আরেকটা ঘটনা শুনবো আরেকজনের কাছ থেকে। এখন আরেকজন অতিথি আছেন আমাদের সঙ্গে। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠান, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার নাম বলবেন এবং কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি মুস্তাফিজ, আমি এসেছি জুরাইন থেকে, জুরাইন ঢাকা থেকে। তো আমি আমার ঘটনাটা শেয়ার করছি প্লিজ। এটা হচ্ছে 95-এর দিকে একটা ঘটনা। আমি এবং আমার টোটাল ফ্যামিলি সহ আমরা আমাদের দাদু বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কুষ্টিয়ার মিরপুরে। তো সেখানে হচ্ছে যে মোহাম্মদপুর নামে একটা গ্রাম আছে মিরপুরে, সেখানে আপনার আমার ফুপুর বাড়ি। তো সেখানে আমরা এক রাত থেকেছি। তো একটা রাত থাকার পরে সেখানে আপনার কারেন্ট ছিল না সে অবস্থাটায়। তো আমরা কি বলে যে একটু অনভ্যস্ত ছিলাম বিষয়টা, যে ঠিক কারেন্ট থাকে না এরকম সময়, আমরা এরকম পরিস্থিতিতে আমরা কখনোই ওখানে ছিলাম না। একটা পর্যায়ে হচ্ছে যে রাত তখন 12:30 বা 1টার দিকে আমরা দেখলাম যে ঘরে প্রচন্ড রকম গরম। তো আমাদের যারা ফুফাতো ভাই আছে তাদের বললাম যে আমার আম্মা বললেন যে আমার ছেলে দুটাকে নিয়ে তোমরা ছাদে শো, আর আমরা ঘরেই থাকি। তো তারপর হচ্ছে যে আম্মা ঘুমাচ্ছিলেন, ঘুমানোর পরে হঠাৎ করে ওনার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তো উনি বের হন। তো সাথে যেহেতু গ্রামের বাড়ি, একা নিয়ে যান নাই, আমার ভাবি ছিলেন ফুফাতো ভাইয়ের ওয়াইফ, ওনাকে ডাকলেন, উনি নিয়ে গেলেন। তো উনি উঠে একটু অনভ্যস্ত হয়ে পড়লেন, কারণ শুনতে পাচ্ছেন যে অলরেডি কিছু নয়েজ আসছে। নয়েজ কিরকম, যে আমাদের বাসার যত ওই গরু আছে অথবা ছাগল বা অন্যান্য যেসব গবাদি পশুগুলো আছে, ইভেন হচ্ছে যে ওই বাসায় 2টা কুকুর ছিল, মানে উনি খুব অদ্ভুত রকমের নয়েজ করছে। বিষয়টা একটু অস্বাভাবিক থেকে তার কাছে। ইভেন দেখেন যে উঠে দেখেছে মোটামুটি বাসার মেয়ে মানুষ যারা আছে ঘুমিয়েছিল তাদের আশেপাশে সবাই উঠে গেছে সেই সময়টা। তো যখন আমরা বললো যে আমি একটু টয়লেটে যাব, তো টয়লেটটা ছিল একদম একটা এল প্যাটার্নের একতলা বাসা, সেই বাসা থেকে একটু দূরে। তো সেখানে হচ্ছে যে আম্মা মানে যখনই ইচ্ছা পোষণ করলো যে যাবে, সবাই নিষেধ করলো যে না এখন যেও না, অনেক রাত হয়ে গেছে অলরেডি, আর তুমি কিছু শুনতে পাচ্ছ না। এটা যখন বলেছে আম্মা বলে কি শুনবো, তো তখন বললো যে এই যে নয়েজ হচ্ছে এতগুলো। তো আম্মা বললো যে কিসের নয়েজ হচ্ছে, তো দেখলো যে ওই নয়েজ গুলো হচ্ছে। তো বললো সমস্যাটা কি, তখন বললো যে না দেখো বাড়িতে কিছু একটা আসছে খারাপ জিনিস, এখন বাসা থেকে বের হলো। আম্মা কিছুক্ষণ পর শুনতে পাচ্ছে রুমে থেকে যে আমাদের ঠিক আম্মুর যে বাসাটা রুমটা শুয়েছিলেন তার ঠিক পাশে একটা তুলা গাছ আছে, এবং সেখান থেকে ঠিক আমাদের টয়লেটটা যেখানে, সেই টয়লেটের ওখানে একটা শেওড়া গাছ ছিল।
তো ওই কিছু সময় শব্দগুলি একটু টার্ন করছে, কখনো তুলা গাছে হচ্ছে, কখনো বা ওই শেওড়া গাছে হচ্ছে, যে এই পানি ফেলার শব্দ হচ্ছে, অথবা মনে হচ্ছে যে কেউ হাসছে হঠাৎ করে, অদ্ভুত রকমের হাসি, অথবা মনে হচ্ছে মাঝে মাঝে কাঁদছে, মানে একটা টার্ম কিছুক্ষণ পর পর এরকম ঘটনা ঘটছে। তো একটা পর্যায়ে আম্মা দোয়া দরুদ পড়া শুরু করে সেই সময়টায়, কিন্তু তার আসলে টয়লেটে যাওয়াটা একটু ইম্পর্টেন্ট ছিল, যাবেই সে। তো যখন রুম থেকে বের হলো, আমার যিনি ফুপু ছিলেন উনি বললেন যে মরিয়ম এখন যেও না, বের হও না বাসা থেকে। তো আম্মা বলে যে আমার একটু ইমিডিয়েট যাওয়া দরকার। তো ইন দ্যাট টাইম আম্মা যখন ঠিক বাইরে বের হয়েছেন, সেই সময়টা দেখলেন যে ওই তুলা গাছের ওখানে হচ্ছে যে খুব থামের মতো বড় একটা পা, আর ঠিক শেওড়া গাছের ওখানটাও সেম। তো এরপরে হচ্ছে যে আম্মা, এবং মাঝখানটা ফাঁকা, এমন যদি একটা লোক বসে থাকে দুদিকে দুটো পা দিয়ে লাইক দ্যাট, বাট কিন্তু মাঝখানটা ফাঁকা। তো আম্মা ওটা দেখে যথেষ্ট রকমের ভয় পেয়ে গেলেন এবং রুমে চলে গেলেন সাথে সাথে। তারপরে হচ্ছে যে এই নয়েজ গুলো হচ্ছিল, এবং একটা পর্যায়ে খেয়াল হলো যে আসলে আমরা কিন্তু ছাদে তখনও ঘুমিয়ে আছি, শুয়ে আছি। তো আমি তখন ছাদে ছিলাম, আমি আমার বড় ভাই ছিলাম, দুজনে ছিলাম। তো ওই ঘটনাগুলো যখন ঘটছিল তখন দেখে যে আমাদের পাশে যারা ভাইয়ারা আছে ওনারা খুব কথাবার্তা বললে এবং স্কেয়ার্ড হয়ে যাচ্ছে, মানে টোটালি কথাগুলো শুনে। তো একটা পর্যায়ে যখন নিচ থেকে সাউন্ড করা হচ্ছে যে তোমরা সবাই নিচে নামো, মুভ করো ওখান থেকে, তো তারা ভয় চলে গেছে। তো তারপরে আমাদের ওই সময়টায় আমি এখনো বলছি, ঠিক মনে পড়ছে না যে আমি কি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, অথবা আমার ভাই সেন্সলেস হয়ে গিয়েছিল, অথবা আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো একটা পর্যায়ে আম্মা বললো যে কি ব্যাপার, তোমরা চলে আসো, আমার ছেলেরা কোথায়? তো তাড়াহুড়ো করে আবার তারা উপরে যায়, আমাদের নিয়ে আসে, এবং পরদিন সকালে আবিষ্কার করে যে আমি আসলে ছাদে ঘুমিয়ে নাই, একটা কোনো রুমে ঘুমিয়ে আছি। এবং উঠেই হচ্ছে যে জানতে পারলাম আম্মার কাছ থেকে যে গতকাল রাতে প্রায় আমাদের ওই ফুপু বাড়িতে 14 থেকে 15 বছর পরে কোন একটা খারাপ জিনিস এসেছিল। এটা এর আগে এসেছিল একবার, যখন 14 থেকে 15 বছর আগে। তখন হচ্ছে যে আমার ফুপা এরকম বিষয়টা টের পায়, এবং তাকে এক হাতে দা নিয়ে এবং একটা হারিকেনের মতো একটা হ্যাজাক বাতি বলে ওটা নিয়ে তাকে তাড়া করে। ইভেন ওইখানটাতে আশেপাশে যত গ্রামের লোকজন ছিল তারাও ছিল, এবং গ্রামের একদম শেষ মাথা পর্যন্ত তাকে তাড়িয়ে বেড়ায়, এবং একটা পর্যায়ে গিয়ে তারা আবার ব্যাক করে। তো এরপরে আসলে কিছু আনফরচুনেট ঘটনা ঘটে যায়। আমার ফুপার যিনি ছোট ভাই ছিলেন উনি একদম নাকে মুখে ব্লিডিং হয়ে পরের দিন বা তার কিছু পরের দিনই মারা যান। মানে এটা আসলে এখন পর্যন্ত আমরা বিষয়টা আমাদের কাছে অস্বাভাবিক। এবং তার কিছুদিন পরে ফুপা যখন মারা যান, সেম বিষয়টাই, নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, এবং তাকে প্রায় 1 মাস আমরা বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, বিভিন্ন হসপিটালে গিয়েছি, কিন্তু কোনো তার রোগ পাওয়া যায়নি, কিন্তু সে ওইভাবেই ব্লিডিং হতে হতে মারা যান। এটা এখন পর্যন্ত আমাদের কাছে আসলে একটা অস্বাভাবিক বিষয়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য বাবু ভাই। আবারও আপনি চলে আসুন। আর আমরা কিছু SMS ইন দ্য মিন টাইম পড়ে ফেলি। আমাদেরকে তুহিন SMS করেছেন আমাদেরকে জয়া খুলনা থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সুমন শাহজালাল ইউনিভার্সিটি থেকে, আমাদেরকে SMS করেছেন রবিন। এছাড়াও আমাদেরকে মাহমুদ কক্সবাজার থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রবিউল SMS করেছেন, তাবিব SMS করেছেন, আমাদেরকে আবিদ, তাসনিম সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের নতুন ঘটনা। এই ঘটনাটাও যারার কাছ থেকে শোনা, এটা ওর একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ওর দুই আপু হয় সম্পর্কে, একজনের নাম অন্তরা, একজনের নাম অধরা। তোরা দুই বোন রাত জাগার অভ্যাস, রাত জেগে থাকে। তো একদিন রাতে ছোট বোন যে ওর নাম অন্তরা, বড় জনের নাম অধরা। তো ছোট জন ভূত এফএম শুনছিল, অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, ভূত এফএম শুনছিল, আর বড় বোন বসা ছিল আরেক রুমে আর কি। তো এই সময় ওখানে ইলেকট্রিসিটি চলে যায় বাসায়। ইলেকট্রিসিটি যখন চলে যায়, ওই নিয়ম হচ্ছে জেনারেটরটা অন হওয়ার কথা। তো ফর সাম রিজন দারোয়ানটা জেনারেটর অন করে নাই। এটা কিন্তু হয় অনেক অ্যাপার্টমেন্টে, দেখি অনেক সময় তো এরকম একটা অবস্থায় তো মোমবাতি খুঁজছিল বড় বোনটা। তো
মোমবাতি পায় না। তো এই সময় হঠাৎ করে দেখে যে গেটে নক হচ্ছে, গেটে নক করে গেটটা খোলার পর দেখে ওনার মা দাঁড়িয়ে আছে। মা পুরো ব্ল্যাক একটা আপনার ম্যাক্সি টাইপের পরা, যেটা উনি কখনোই পরেন না, আর ওনার হাতে একটা মোমবাতি। মোমবাতিটা আপনার আলোটাও মানে শিখাটা সম্পূর্ণটাই লাল, মানে শিখার কিন্তু মানে কালার সাধারণত লালের সাথে একটু নীল থাকে বা এরকম, কিন্তু ওটা সম্পূর্ণ লাল একটা শিখা। তো ওটা দিয়ে বলছে মোম, আর কোনো কথা বলতেছে না, শুধু বলছে মোম। তো বলার পর বলতেছে যে আমি মোম খুঁজতেছি, তুমি কিভাবে জানছো? এনিওয়ে তুমি ব্ল্যাক ম্যাক্সি পড়ছো কেন, তোমার কেমন লাগতেছে? তো মা কোনো উত্তর দিচ্ছে না, শুধু বলছে মোম। বলার পর সে মোমটা মার কাছ থেকে নিয়ে আপনার সাইড টেবিলে রাখছে, রাখে তাকায় দেখে যে মাটা নাই, সে ইজ নট দেয়ার, এখন নাই। তো মাকে যখন দেখেনি, সে করছে কি আপনার ওই যে এদিক ওদিক তাকাইছে, তাকায় দেখে কেউ নাই। তারপরে সে একটা শব্দ শুনছে, শব্দটা মানে খুব ভয়ঙ্কর টাইপের, মানে মনে হয় যে পুরুষের মতো গলা, মানে পুরুষ মেয়ে এবং পুরুষ মিলানো যদি কোনো গলা হয় সেরকম টাইপের, মম, এই ধরনের একটা, মানে খুব ভয়ঙ্কর ভাবে। এটা শুনে সে চিৎকার করে ফেইন্ট হয়ে গেছে। তো ফেইন্ট হওয়ার পরে ওপাশ থেকে ওর বোন আসছে, পাশের রুম থেকে আসছে, এবং তার মানে এসে বলছে কি হয়েছে, তাকে ডাকছে। ডাকার পর বলতেছে যে আমি এরকম এরকম শুনছি। তো তার আম্মাকে করছে, তার আম্মাকে ঘুম থেকে উঠে নিচ্ছে, ইনফ্যাক্ট উনি ঘুমাচ্ছিলেন। তো ঘুম থেকে উঠে আসছে, ওনার নর্মাল অন্য ড্রেস পরা, উনি কোনো ম্যাক্সি পরা না কিছু না। উনি বলে আমি কোনো মোম নিয়ে আসিনি এখানে। হ্যাঁ, তো এরপর থেকে ওই যে বড় মেয়েটা ছিল অধরা, সে একটু মানে ডিফারেন্ট টাইপের আচরণ শুরু করলো। হ্যাঁ, মানে একটু পাগলামি। হ্যাঁ, বাট সে ভয় পেত সবকিছু দেখলে, কাউকে দেখলেই ভয় পেত, এবং সে মানে কারো কাছে যেত না, এবং মাঝে মাঝে চিৎকার করতো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হতো যে সে একলা থাকতে পারতো না। তাকে যদি একলা রেখে দিত, অনেক সময় দেখা যেত কি যে সে নাই, বাসায় নাই, খুঁজে পাচ্ছে না। তারপর যে দেখে ছাদে, একদিন রাতে যেরকম হয়েছে, রাতে তাকে খুঁজে পাচ্ছে না। পরে যখন নাকি ওর মা এবং বোন টোন সবাই ছাদে গেছে, দেখে ছাদের মধ্যে সে একলা হাঁটতেছে, এবং হাঁটাটা খুব ক্রেজি ভাবে, মানে চুল উস্কো এবং বিড় করতেছে, এবং গলার টোনটা অন্যরকম। তো তাকে পরে ধরে নিয়ে আসছে, আনার পরে বাসায় আনছে। তারপর অনেকদিন চিকিৎসা করছে, আসলে লাভ হয়নি। হ্যাঁ, এখনো নাকি সে কিছুটা সিক, যেমন আয়নায় নিজেকে দেখতে পারে না, আয়নায় দেখলে ভয় পায়, বলে আমাকে বাঁচাও। হ্যাঁ, এবং তার মাকে দেখলেও ভয় পায় সে, বাঁচাও। এবং মানে আরেকটা জিনিস, এটা অনেকের কাছে হয়তো মানে একটু অ্যাবনর্মাল লাগে, মিষ্টি খায় সে, প্রচন্ড মিষ্টি খায়, কিন্তু একবারে নাকি 2-3টা মিষ্টি খেয়ে ফেলেনি। এবং যখন হাসা শুরু করে হাসতেই থাকে, মানে সোর্ট অফ ডিসঅর্ডার তার মধ্যে আসছে। তো জিনিসটা এইভাবে আর কি, এটা হচ্ছে একটা ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আচ্ছা, এই ঘটনাটাও ওর কাছ থেকে শোনা, যার কাছ থেকে শোনা। এটা হচ্ছে পুরান ঢাকায় ওর এক ফ্রেন্ডের বাসা আছে, 4তলা বাসা, সম্ভবত র্যাঙ্কিং স্ট্রিট, আমাকে বলছিল, সেটা নাও বললাম, 4তলা বাসা। ওই বাসাটা অনেক পুরানো, অনেক হিস্টোরিক, এবং ওই বাসায় নাকি আপনার বাসার মালিকরা কেউ থাকে না। এক সময় মানে যে লোকের বাসা ছিল, তার 4 ছেলে আর কি, ওটাকে মোটামুটি শেয়ার করে, মানে নিজেদের মধ্যে স্প্রেড করে নিয়েছিল প্রপোর্শন বাসা, কেউ থাকতো না। তো বাসাটা ভাড়া দেওয়ার চেষ্টা করছিল। তো ভাড়া দেওয়ার পরে যেটা হতো, প্রথম যখন ভাড়াটিয়া ওঠে, ওই একটু আগে একটা ঘটনা এরকম শুনছি, এর জন্য বললাম যে রাতের বেলা খাওয়ার পর যা রেখে যেত জিনিসপত্র, সকাল উঠে দেখতে সব থালাবাটি সব ধোয়া পরিষ্কার করা। আচ্ছা, হ্যাঁ, মানে কোনো কিছুই আপনার ওই এটো থাকতো না আর কি। তারপর দেখা যেত বাথরুমে কোনো কাপড় রেখে আসছে ভিজায়, সকালে উঠে দেখতো ওটা মানে পরিষ্কার করে মানে নেড়ে ধুয়ে ফেলছে কেউ। আচ্ছা, হ্যাঁ, এরকম। তো আমার কাছে মাঝে মনে হতো যে এটা জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ভালো এক্সপিরিয়েন্স, মানুষ ভয় পেত। আরেকটা জিনিস হতো যে রাতের বেলা অনেকে দেখতো যে সকালে কেউ নাস্তা তৈরি করে রাখছে, 9টা রুটি গুনে গুনে রেখে তো টেবিলের মধ্যে। তো এই জিনিসগুলো অ্যাবনর্মালি হতো, ভাড়াটিয়া থাকতো না এই কারণে। এবং অনেক ভাড়াটিয়া রাতের বেলা শুনতো ছাদের উপরে কেউ পা ঘষে ঘষে হাঁটতেছে, কিন্তু ছাদে গেলে দেখতে কেউ নাই। আর ওই বাসাটা একটা বাথরুম আছে, বাথরুমটা পেছনে। বাথরুমটা জিনিস হচ্ছে অনেক সময় ওই বাথরুমে আপনার যে ছিটকানি লাগালে, যেটা স্পুকি, ছিটকানিটা লাগাই দিলে ছিটকানিটা খুলে যেত অটোমেটিক। আচ্ছা,
জিনিসটা ফানি লাগছে, অ্যাকচুয়ালি চিটকানটা খুলে যেত এবং মানে ওই বাথরুমের পানি সবসময় আইস কোল্ড থাকতো। এমনকি দুপুরে আপনার ওই যে কোনো সিজনে দুপুরে ভর দুপুরে আপনার ট্যাঙ্কে যখন নাকি আপনার মানে অন্য ট্যাপ দিয়ে পানি আসতেছে, গরম পানি আসে, আর সেখানে আপনার খুব আইস কোল্ড পানি আসতেছে। এবং এটাতে এরকমও হয়েছে যে ওখানে নাকি একজন মৌলভী সাহেবকে এখন টেম্পারেচার তারতম্য ব্যাপারটা কিন্তু খুব বেশি বেশ ভয়ঙ্কর জিনিস, রাইট? তো ওই বাসায় একজন মৌলভী সাহেবকে পরে থাকতে দিল। তো মৌলভী সাহেবের ওয়াইফ নাকি একদিন বাথরুমে গেছে, উনি গোসল করবে, তো উনি গরম পানি রাখছে ওখানে, গরম পানি দিয়ে উনি রেখে 5 মিনিটের জন্য এদিকে গেছে কোথায় জানি। 5-10 মিনিট পরে এসে তাকে পানিতে হাত দিয়ে উনি হাত উঠে ফেলছে, কারণ পানি ঠান্ডা আইস কোল্ড পুরো। ব্যাপারটা। আর তারপরে অনেকেই নাকি এখন ওই বিল্ডিং, তারপর ভাড়াটি আর থাকতো না, বিল্ডিংটা থেকে চলে গেছে আস্তে ধীরে। তারপর নাকি অনেকে দেখে যে বিল্ডিং এর ছাদের উপর কেউ দাঁড়ায় আছে, হ্যাঁ, অথবা মানে কারো ছায়া দেখা যাচ্ছে দাঁড়ায় আছে। তো ওই দেখে পরে ডাকছে, তো ওখানে একজন মৌলভী সাহেব থাকে, উনি নাকি প্রায় দোয়াদুরি পড়ে এবং উনি নাকি বাড়ির মালিককে বলছে যে এখানে কিছু ব্যাপার আছে, এই কারণে মানুষ থাকতে পারে না। তবে আগের মতো আর এত বেশি উপদ্রব হয় না, যেহেতু মানুষ এখন থাকছে না, ওই মৌলভী সাহেব নিজেই থাকেন। হ্যাঁ, কিন্তু বাসাটার মধ্যে এখন এই ধরনের মানে কিছু অ্যাক্টিভিটিস রয়ে গেছে আর কি। ওকে, তো আমি একটু জিজ্ঞেস করছিলাম বা ওই মানে অনেকে হয়তো আজকে নতুন জয়েন করেছেন, এমনিতে সাধারণত ঢাকা শহরে যেমন পুরান ঢাকার কথা আমরা শুনি, আমরা আমাদের এর আগে অনেক গেস্ট রয়েছেন, আজকেও যেমন এসেছিলেন, এবং আজকে যেমন একজন গেস্ট এসেছেন, তিনি ইউকের অনেক ঘটনা শোনালেন আমাদেরকে, এবং ইউকেতে নাকি এরকম ঘটনা ঘটে, আপনি দেখেছেন যে আমেরিকাতে ঘটে, এবং সেই সাথে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, পুরান ঢাকায় তো আমরা জানি যে ঘটে। এছাড়া আপনার কাছে জানা এমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে গিয়ে, যেহেতু আপনি অনেকের কাছে এই ঘটনা শোনেন এবং আপনি বলেন যে আমি চেষ্টা করি কালেক্ট করতে, যাতে পরবর্তীতে আবারও ঘটনা। আপনার কি মনে হয় কোন কোন এলাকাগুলো ঢাকা শহরে হন্টেড? আমার কাছে হন্টেড মানে কি, বেশি ঘটনা যেগুলো শুনছি আমি ঢাকা শহরের বিভিন্ন এলাকা সম্পর্কে, পুরান ঢাকা তো অবভিয়াসলি ওখান থেকে অনেক ঘটনা শুনে, স্বাভাবিক। তারপর আমাদের মোহাম্মদপুর এলাকাটা, তারপর মিরপুর, এই এলাকাগুলো সম্বন্ধে বেশ অনেকেই অনেক ঘটনার কথা বলে, বিশেষ করে মানে বাসাগুলো সম্পর্কে বেশ স্পুকি টাইপের আইডিয়াস মানুষের আছে। যদিও মানে আপনার পুরান ঢাকাটা এখনো শোনা যায়, কারণ কি এটা তো আসলে রিনোভেশন করার চান্সেস খুব কম। মোহাম্মদপুর মিরপুর ধরেন এখনো রিনোভেটেড হচ্ছে, অনেক কিছু মানে অনেক ঘটনায় এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন লালমাটিয়াতে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা আপনার একতলা বাড়ি, তো ওটা কেউ করতে পারতো না, ওই বাড়িটা করতে গেলে নাকি সমস্যা হতো, মানে বাড়ির মালিক বাড়ি। আমরা আরেকটু ডিটেলে যাই, মানে কি ধরনের সমস্যা হতো? সমস্যা হতো যে ধরেন ওখানে আপনার লেবাররা কাজ করতে গেছে, কোন লেবার ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর দেখছে পাড় ভেঙে মাটি পড়ছে, তার ক্ষতিগ্রস্ত হতো বিভিন্ন রকম। তো ওখানে হতো না, এবং ওখানে নাকি মালিককে স্বপ্ন দেখাইছিল যে এখানে কোনো বাড়ি করতে গেলে তোমার সমস্যা হবে এসে। বাট লেটার অন যেটা হলো, একটা বিল্ডার্স আসলো, ডেভেলপার কোম্পানি, সুন্দর বিল্ডিং করে ফেললো, মানুষ থাকতেছে। তো আমরা এখন আমরা তাহলে মনে হয় সেই মানে ফ্ল্যাটের যারা বাসিন্দা, বিভিন্ন ফ্ল্যাটগুলোর যে বাসিন্দা, তাদের কাছ থেকে নিশ্চয়ই কিছু ঘটনা এক্সপেক্ট করতে পারি, যে খুঁজতে হবে যে ভাই আপনারা কিছু এক্সপিরিয়েন্স করেন কিনা। আরো একটা বাসা এখনো লালমাটি আছে, ওটা কিন্তু এখনো করতে পারেনি। ওটার সামনে আমরা আগের থেকে শুনছি যে দিস হাউস ইজ হন্টেড, এবং স্টিল রিমেইনস দ্য সেম, বেশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, এবং বাসার ভেতরে কে থাকে কি হয় এগুলো আপনারা কিছু জানতে পারি না, বাট এলাকাবাসী হয়েও এটা জানতে পারি না। বাট উই হার্ড দ্যাট ওটা হন্টেড বাসা। আচ্ছা, আমরা কি আর কোনো ঘটনায় যাচ্ছি এখন? ঘটনা হ্যাঁ শেয়ার করা যেতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এই ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা আমার নিজের কিছুটা এক্সপেরিয়েন্স। আমার ফ্রেন্ড রয়, ওর কথা বলেছি আপনার আগে। আমি আর রয় আরো কিন্তু অনেক জায়গায় গিয়েছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, এখন একটা করছে। এটা অনেকটা কেন হঠাৎ মনে পড়লো যে আরেকজন যে আসছে ভাইয়া, উনি বললো একটু আগে যে এক জায়গায় যে সুইসাইডের ব্যাপারটা। তো রয় আমাকে একবার বলছিল যে একটা বাসা আমাদের সাউথ ফ্লোরিডা আছে, ওখানে নাকি ওই বাড়িতে প্রায় 7-8 জন মানুষ একসাথে সুইসাইড করছিল, এবং লাস্টটা মানে কেউ খবর জানতো না ফার্স্টে। তো অনেকদিন খোঁজ খবর না থাকে, একসময় মানুষ ওই বাসায় গেছে, পুলিশ টুলিশ গেছে, কি ব্যাপার, মানুষ বলছে যে এই বাসা থেকে বেরোয় না, ঢোকে না, এবং মানে পুরোপুরি ডেড বাসাটা হয়ে রয়েছে। মানে বিভিন্ন খবর পেয়ে পুলিশ গেছে, যে দেখে যে ওই বাসাতে মানে সব হ্যাং করা মানুষ, তাদের লাশ অলরেডি ডিকম্পোজড হয়ে গেছে।
তো ওই বাসাটাতে আমি আর রয় গেছিলাম একবার। তো ওই যাওয়ার কারণ ছিল যে আসলে কিছু ফ্লোরিডাতেই, রাইট, সাউথ ফ্লোরিডাতে, সম্ভবত নিয়ার ডেলরে বিচ আছে একটা জায়গায়। তো আমি আর রয় গেছি তখন সন্ধ্যার সময়, প্রায় ইট ওয়াজ অ্যাবাউট মানে ডাস্ক এরকম সময়। এরকম সময় গেছি, যাওয়ার পর দেখলাম যে বাসার সামনে আপনার গেট, লোহার গেট, এবং ওই যথারীতি সেকল পেঁচানো লেখা আছে আপনার নো ট্রেসপ্যাসিং, এন্ড একটা অপশন হচ্ছে যে টপকায় ঢোকা। আচ্ছা, তো বাসায় আমরা টপকায় ঢুকলাম। তো আপনার কার পেভমেন্ট ছিল গাড়ি চলা যাওয়ার জন্য ভিতরে, বেশ ভেতরে। আমরা সেই মেইন গেট থেকে বাসাটা অনেক ভেতরে। তো আমরা হেঁটে হেঁটে গেলাম, যে যাওয়ার পর আপনার বাসার যে মেন যে আনিনাটা সেখানে ঢুকলাম। ঢুকেই বেশ ভয় লাগছে বাসাটা দেখে, কারণ অ্যাকচুয়ালি বাসাটা কেউ এতদিন ছিল না, এবং মানে বাসাটা বেশ আপনার দেখে ভিতরে মনে হয়। তো বাসাটায় গেলাম, ভেতরে ঢোকার কোনো অপশন পাইনি, দরজা সব সিল করা। তো আশপাশ দিয়ে যেটা ঘুরলাম, বেশ গা শিরশিরে করা অনুভূতি। আর আপনি যে বললেন যে টেম্পারেচার, আসলেই আপনার সাউথ ফ্লোরিডা কিন্তু খুব হট জায়গা, খুব গরম এবং হিউমিড। আশ্চর্য ব্যাপার হচ্ছে বাড়ির কম্পাউন্ডে ঢোকার পরে মানে টেম্পারেচার মানে খুব র্যাপিডলি ফল করলো। আচ্ছা, বেশ ঠান্ডা, মানে শরীরের ঘাম তো দূরের কথা, লোম দাঁড়ায় যাচ্ছে। এখন মানুষ ভাবতে পারে পুরানো বাড়ি হয়তো, কিন্তু পুরানো বাড়ি হলো, ওখানকার বাড়ি কিন্তু বেশ কংক্রিট দিয়ে তৈরি না। পুরানো বাড়ি যেগুলো কংক্রিট, সিমেন্ট বা মাটি দিয়ে আগে তৈরি হতো, ওগুলো কিন্তু ঠান্ডা হয়। কিন্তু বাট ওইখানকার বাড়ি বেশিরভাগই কাঠ এবং কিছু কংক্রিটের ব্যবহার আছে স্ট্রাকচারটা তৈরি করা, বাকিটা কিন্তু সব কাঠের তৈরি। ইট ওয়াজ রিয়েলি মানে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট সেখানে, মানে আপনার মানে স্তব্ধ এবং ঠান্ডা, খুব ঠান্ডা, এবং আপনার একটা গা শিরশির করা অনুভূতি কাজ করতে থাকে। মনে হয় সামথিং ইজ দেয়ার। আপনি দাঁড়ায় আছেন, আপনার মনে হয় যে পিছনে কেউ আছে, সামথিং লাইক দ্যাট। ওকে, তো ওই বাসাটা আমরা দেখলাম, দেখে অনেকক্ষণ দেখলাম। দেখার পরে আমরা যখন ব্যাক করে আসতেছি বাসার থেকে, ওই যে আপনার আবার সেই পেমেন্ট দিয়ে হেঁটে বের হলাম। ইন দ্য মিন টাইম অলরেডি ডার্ক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি যখন বের হয়ে এসে আমি ড্রাইভিং সিটে বসছি, রয়ও বসছে পাশের সিটে। বসার পর রয় ড্রাইভ করছিল ওই দিন, আমি পাশের সিটে বসছি। আমি বসার সাথে সাথে হঠাৎ দেখলাম যে সে এক্সেলারেটর পুরো দাবাই দিয়েছে। সেখানে মানে গাড়ি টায়ার স্ক্রোল করতে করতে সামনে চলে গেছে। কি ব্যাপার? সে বলছে কি, ড্যাম আই হ্যাভ সিন সামথিং। আমি বলছি, হোয়াট ডিড ইউ সি? ও বলতেছে যে আমি দেখছি যে একটা সাদা গাউন পরা মেয়ে ভিতরে। আচ্ছা, আমি বললাম যে আমরা ভিতরে গেছি, কিছুই দেখলাম না, তুমি হঠাৎ দেখলা গাউন পরা মেয়ে? বলে হ্যাঁ, ওই পেভমেন্টের মাথায় দাঁড়া ছিল সাদা গাউন পরা মেয়ে। সো রিয়েলি আমি এখন আমার লোম দাঁড়া গেছে জিনিসটা চিন্তা করে। মানে আমি যেহেতু দেখি নাই, বাট স্টিল আমি যখন ওই মুহূর্তে ঘটনাটা শুনছিলাম, আমার শরীরে সব লোম দাঁড়া গেছিল তখন। সেটাই। আমরা আমাদের কাছে আরো 2-1 মিনিট সময় আছে, সেই 2-1 মিনিট সময় যদি ছোট্ট কোনো ঘটনা থাকে তাহলে আমরা শুনতে পারি। ছোট্ট ঘটনা বলতে এরকম টাইপের আপনার ওই একটা ছিল সাউথ ফ্লোরিডাতেই একটা আপনার মেন্টাল অ্যাসাইলেম, মানে পরিত্যক্ত একটা মেন্টাল অ্যাসাইলেম ছিল। ওইটা নাকি একসময় আপনার বার্ন হয়ে পুরো পুড়ে গেছিল, ভিতরে যারা ছিল তারাও মানে সব মারা গেছিল। তো ওইটার সম্বন্ধে আমাকে বলছিল আর কি একজন, যে ওই লুনার অ্যাসাইলেমের কাছে নাকি ওই যে সে একদিন দেখছে যে আপনার একটা লোক, বুড়ার মতো লোক, চশমা পরা, তাকে ডাকছে, ডেকে বলতেছে যে তুমি কি কোনো মানে ধর্মকর্মের কাজ করো? ওকে বলতেছে, যাকে বলতেছে। ওই লোকটা আসলে মানে আপনার কাজ করে আর কি, ওই জিনিসপত্র কালেক্ট করে নিয়ে বিক্রি করে, মানে পুরানো আমাদের যেটাকে বলে কি বলে যে ভাঙ্গাড়ির দোকান, থিংস লাইক দ্যাট, সালভেজ ইয়ার্ড, এগুলো নিয়ে ও কালেক্ট করে পুরানো কোথাও পড়া দেখলো। তো ওকে যাকে বলতেছে তুমি কি ধর্মকর্ম কাজ করো? তো বলতেছে যে অ্যাকচুয়ালি ইউ নো আই গো টু চার্চ এভরি সানডে। তো ওকে বলতেছে যে রিয়েলি ইফ ইউ ডু, হ্যাঁ, দেন গো প্রে ফর আস। তখন প্রে ফর আস সবার জন্য কি, তুমি একলা মানুষ, তো প্রে ফর আস মানে কি বলতেছে? বলে না, তুমি আসল ঘটনাটা জানো না, তোমাকে জাস্ট বলছি তুমি প্রে ফর আস, এখানে যারা আছে সবার জন্য প্রে করো। তো এই বলছে পরে, তো ও বলতেছে ও ঠিক বুঝতে পারেনি, ও বলছে মনে করছে যে পাগল ছিল। আর তো বলছে ইউ ক্রেজি? তখন বলছে ইয়েস আই এম এন্ড আই ওয়াজ। হ্যাঁ, ও বলতেছে আই এম এন্ড আই ওয়াজ। এই বলে লোকটা ঘুরে হেঁটে চলে গেছে। তো মানে বুঝতে পারেনি, ও কালো ছিল আর কি, যে যাকে বলতেছে ঘটনা কালো। তো মানে ঘুরে এটা সেটা মানে বিশোদ্গার করতে করতে ও খুঁজতেছে ওখানে যে ইটি পায় নাকি। তো খুঁজে পরে যখন আবার তাকাইছে দেখে নাই, ওই লোকটাই নাই, এবং পরবর্তী ও জায়গাটা পুরো খুঁজছে, ওই লোকের মানে টিকিও নাই, সেকেন্ডের মধ্যে, এবং ওখানে কারো থাকারও কথা না ওই জায়গাটাতে।
মানে ওই জায়গাটা মানে একদমই মানে পরিত্যক্ত অবস্থা, কেউ থাকারও কথা না। এবং মানে হি ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট লুনার অ্যাসাইলেম, এবং সে জানতো না লুনার অ্যাসাইলেমের ঘটনাটা কি আসলে, মানে সে অ্যাকচুয়ালি পুরোপুরি জানতো না। সে জানতো যে এটা একটা পরিত্যক্ত বাড়ি একসময় পড়ে গেছে বা সামথিং। তো পরে যখন সে শুনছে এটা তাকে খুব স্ট্রাইক করছে, মানে এবং সে পরে বলছে আর কি আমাদেরকে যে এরকম এরকম ঘটনা আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের হাতে আর সময় নেই, আমি দেখতে পাচ্ছি এখনো বাবু ভাইয়ের অনেক প্রশংসায় পাচ্ছি, এবং আমরাও চাই বাবু ভাই রেগুলার আসুক, এবং আমরা মাঝে মাঝে আপনাদেরকে এরকম চমক দিব আশা করছি। আমাদেরকে আসিফ এসএমএস করেছেন, মাসুম ধানমন্ডি থেকে, শাহরিয়ার আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, নিলয় আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন কামরুল উত্তরা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন লাবিব তেজগাঁও থেকে। আচ্ছা, নিলয় বেশ কিছু ঘটনার মনে হয় তার কাছে তার জানা আছে, যদি থাকে তাহলে অবশ্যই 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 আপনি আমাদের ইমেল করে পাঠিয়ে দিন, এবং আমাদের এখানে অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে, সবার জন্যই বলছি, bhutfm@radiofurti.fm। যেভাবে লিখতে হবে প্লিজ লিখে নিন, আমি একদম স্পেলিংটা বলে দিচ্ছি, BHOOTFM@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠাতে পারেন আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। অনেকেই অনেক চমৎকার ঘটনা পাঠান এবং স্টুডিওতে আসবেনও বলেন, পরে দেখা যায় যে তার ফোনটা কাজ করছে না। অনেকে আসতে চান এবং তারপরে যখন তাকে যোগাযোগ করা হয় তখন বলে যে না, মানে ঠিক আমি আসতে চাইনি, এরকমও হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটু আগে থেকে ক্লিয়ার করা ভালো। আর আমাদেরকে যারা হচ্ছে রেগুলার এরকম ভাবে এসে দারুণ দারুণ সব ঘটনা উপহার দেন, তাদেরকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা নেই। বাবু ভাই ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুম এসএমএস করছেন আরো অনেকেই। সো আজকে রাত্রে আর সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। আর সেই সপ্তাহে নতুন ঘটনা নিয়ে, নতুন অতিথিদের নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আগামীতে থাকবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আর আমরা চলে যাচ্ছি বাট আপনার প্লেলিস্ট জুড়ে, ফুর্তির প্লেলিস্ট জুড়ে থাকবে দারুণ দারুণ সব গান। সো স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।